This track was downloaded from fusionbt.com. আজকের অনুষ্ঠানের আজকের হট সিট অলঙ্কৃত করেছে আজকের অতিথি বন্ধু আজকে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। আমার যতটুকু বিশ্বাস যে আপনি লাভলুর অনুষ্ঠানটি শোনেন, তাই তো? জি, আমি নিয়মিত শুনি। কেমন অনুভূতি হচ্ছে যে আজকের এই স্টুডিওতে এসে হট সিটে বসে? আমার প্রথমে বিশ্বাসই হচ্ছিল যখন ফোনটা যায় আমার কাছে, খুব অবাক লাগতেছিল। আর সারাটা দিন আমার মন খারাপ ছিল। আজকে আমার খুব স্পেশাল একটা ডে ছিল। তো একা একা আমি মন খারাপ করে বসুন্ধরায় বসেছিলাম। হঠাৎ করে ফোনটা আসে, মানে আমার কাছে মনে হচ্ছিল যে এই দিনের একটা গিফট আল্লাহ নিজের হাতে আমার জন্য দিয়ে পাঠিয়েছেন। বুঝাতে পারবো না অনুভূতি। আমরা আসলে অনেক সম্মানিত বোধ করছি যে আমরা কোনো একটি মানুষের কোনো একটি মুহূর্ত ভালো রাখার একটি উপলক্ষ হতে পেরেছি। আমরা এই ফাঁকে আপনার নামটা একটু শুনে নিই। আমার নাম তানিয়া মোনালিসা। তো মোনালিসা বা মোনা বলে সবাই ডাকে। ঠিক আছে, আমরাও তাহলে মোনা বলেই ডাকবো যতক্ষণ আছে আপনার সাথে এই স্টুডিওতে। আপনার পরিবার সম্বন্ধে বা আপনার ব্যক্তি জীবন সম্বন্ধে একটু যদি আমাদেরকে জানাতেন। আমি ইডেন কলেজে ফাইন্যান্স ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ারে পড়ছি। আমরা এক ভাই এক বোন, এই তো বাবা মা, 4 জনের ফ্যামিলি। 4 জনের পরিবারের একজন সদস্য সেটি হচ্ছে মোনা, যে ফাইন্যান্সে ফাইনাল ইয়ারে আছে। এবং আমার সামনে যে মোনা বসে আছে তার সঙ্গে ছোট্ট একটি বর্ণনা, কি কালার বলা যায় এটাকে? কালার কম্বিনেশনটা কি বলে দেন? পিঙ্ক এন্ড অ্যাশ, অ্যাশ এন্ড পিঙ্ক। পিঙ্ক এবং অ্যাশের কম্বিনেশন, চমৎকার একটি কম্বিনেশন, সালোয়ার কামিজ পরা। আর আমরা আটপৌরে শাড়ির সাথে যে ধরনের বড় টিপ পরতে দেখি মেয়েদেরকে, সে ধরনের একটা টিপ মাথায় দেওয়া, সব মিলিয়ে এই হচ্ছে আজকের আমাদের অতিথি বন্ধু মোনা। বন্ধু, তোমাদেরকে আমি এই বর্ণনাটা দিতে এই কারণে পছন্দ করি যে আমরা যাকে দেখি তার জন্য একটা ছায়া কপি তোমাদের মনের মধ্যে তোমরা সাজিয়ে নিতে পারো, তাহলে হয়তো তোমাদের তার জীবনের গল্পটা শুনতে সুবিধা হয়। মোনা, আর দেরি নয়, কারণ আমার দেরি করার আসলে আর সুযোগও নাই। অনেকে বসে আছে তোমার জীবনের কথা শোনার জন্য, জীবনটাকে কাছ থেকে জানার জন্য। সেই জীবনে হয়তো অনেক ভালো লাগা, হয়তো অনেক হতাশাও আছে, সমস্ত কিছু আমরা জেনে নিব। আমি আপনার কাছে মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি যে আপনি আপনার মতো করে শুরু করুন আপনার জীবনটা। আচ্ছা, আমি ছোটবেলা থেকেই ঢাকায়, তো ম্যাট্রিক পরীক্ষাটা আমি ঢাকা থেকেই দিয়েছি, বাট ফ্যামিলি কিছু প্রবলেমের কারণে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা আমি রাজশাহীতে দিই। তো রাজশাহী থেকে আসার পর আমি কোচিং এ ভর্তি হই, প্রাইভেটে মেডিকেল কোচিং এ। তো ভর্তি হওয়ার পরে কিছুদিন পরে আমি বাস স্টপে দাঁড়াইছিলাম, হঠাৎ একটা ছেলে এসে আমাকে বলছে যে, এক্সকিউজ মি, আপনার কি কোনো বড় ভাই আছে? আমি খুব অবাক, আমি চিনি না, আমি কখনো তাকে দেখিনি, কোচিং এও দেখিনি। তো মানে অনেক অবাক হয়ে আমি তাকে বলছি যে না, আমার কোনো বড় ভাই নাই। তখন সে আমার হাত ছেড়ে বাঁচলো, যাক বাঁচা গেল। আমি ঠিক বুঝে উঠি নাই কি হলো। তো দেন কিছু কথা হলো তার সাথে, জাস্ট ইন্টারভিউস আর কি। ইন্টারভিউটা হলো, বলবো আমি একই কোচিং এ পড়ি, একই ক্লাসে আমরা। আচ্ছা ঠিক আছে। তো দেন একসাথে বাসায় গেল, তার বাসা শ্যামলী, আমার বাসা মিরপুর। শ্যামলী পর্যন্ত যে সে নেমে গেল, আমি মিরপুরে। তো দেন এরপর থেকে মানে যথারীতি তাকে আমি বাস স্টপে পাই। জাস্ট আমি একই সাথে আমাদের ছুটি হয়, বাট ছুটি হওয়ার আগে কিভাবে যেন, মানে ছুটি হওয়ার পরে আমি এসেই যেন দেখি তাকে ওখানে। কিভাবে আসে আমি জানি না, মানে দৌড় দিয়ে চলে আসতো। তো এরকম কথা, এরকম প্রতিদিনই কথা হতো এরকম বাস স্টপে। তো আস্তে আস্তে সে আমাকে মিরপুর পর্যন্ত যাওয়া শুরু করে আমার সাথে বাসে। মিরপুর আমাকে ড্রপ করে আবার সে শ্যামলী ব্যাক করতো। তো আমি বুঝতে পারতেছিলাম যে আমার প্রতি উইক বা কিছু একটা হচ্ছে। তো আমি খুব টেন্স হয়ে যাই, কি করবো এরকম একটা। তো প্রায় অনেক দিনই হয়ে গেল, মোটামুটি 15-20 দিন বা তারও বেশি হয়ে গেছে। হঠাৎ করে মিরপুরের একের ওখানে একটা মার্কেট আছে, মুক্ত বাংলা, ওখানে দাঁড়ায় এখন সে আমাকে প্রপোজ করে ফেলছে, আই লাভ ইউ। তো আমি যেন মানে ধরেই নিয়েছিলাম এই কথাটা আমি শুনবো। দেন আমি একদম পুরো চুপ হয়ে আসি, কিছু বলি না, কিছুক্ষণ মানে কোনো ইমপ্রেশন নাই আমার, হতভম্ব পুরো। দেন আমি তাকে বলতেছি যে ঠিক আছে তুমি বাসায় যাও, আর কোনো কথা বলি না, আমি বাসায় চলে আসলাম। তো চলে আসার পরে অনেক টেস্ট, কি করবো, হ্যাঁ এটা কি করা উচিত, আমি অনেক রিজার্ভ এই ব্যাপারগুলোতে। পড়াশোনা করতেছি, সামনে আমার ভর্তি পরীক্ষা, আমাকে এখন একটা কিছুতে যাওয়া উচিত হবে, আমি কি করবো, খুব টেন্স। তো তারপরে তার সাথে আমার দেখা হচ্ছে কোচিং এ, বাট আমি কিছুটা অ্যাভয়েড করতেছি তাকে। তো এরকম একদিন আমরা তার সাথে মানে আস্তে আস্তে কেমন একটা অন্যরকম টান আসতেছে, আমি আমার চেঞ্জটা বুঝতে পারতেছি। তো তার কথা বলে ভালো লাগে, যদি আসে ভালো লাগে, একটু যদি দেরি হয় কেমন যেন একটু খারাপ লাগে, এরকম খুব ভয় পাচ্ছিলাম আমি, কি করবো। তো অ্যাভয়েড শুরু করে দিচ্ছে, আমি মিশতেছি না। যদি কোনো প্রবলেম হয় বা আমার সাথে যাচ্ছে না ব্যাপারগুলো, আমি ব্যাপারগুলো পছন্দ করি না, সব আমি বাবা মাকে প্রায়োরিটি দিয়ে আসছি, ওরকম কিছু আমি কোনোদিনও করিনি। এরকম একটা জিনিস করবো, বাবা মাকে কষ্ট দিব, আচ্ছা কি করবো আমি,
পুরো আমার পড়াশোনা হ্যাম্পার হয়ে যাচ্ছে, খুব খারাপ অবস্থা। তো একদিন আমি বাসায় বললাম যে বাসায় চাচুর সাথে থাকতাম, তখন আমার তো এই অবস্থা, একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করতেছে, আমি কি করব? তখনও আমি সিরিয়াস না ওর ব্যাপারে, যে আমার অ্যাফেয়ার করবো কিনা আমি, বা যাবো কিনা ওর সাথে, ভয় লাগতো আমার অনেক, সিরিয়াস না আমি ওকে। তো চাচুকে বললাম, চাচু খুব খেতে গেছে, হ্যাঁ ওকে তো আমার একটা ফ্রেন্ড আছে র্যাব, ওকে আমি র্যাবের হাতে তুলে দিব, মাইর দিব ওকে। তো আমি তো খুব ভয় পেয়ে গেছি যে ওকে মাইর দিবে। পরে আমি আম্মুকে ব্যাপারটা বললাম যে আম্মু এই সমস্যা। তো আম্মু আমাকে বলছে যে তুমি ওকে সরাসরি না বলো না, দেখো কোনো প্রবলেম হবে, তুমি একা একা যাও, কোনো সমস্যা করবে, কোনো একটা কিছু ক্ষতি হয়ে যাবে, তুমি ওর সাথে কম্প্রোমাইজ করে নাও, জাস্ট 3 মাসই তো কোচিং, দেন তোমার মতো তুমি তার মতো শেষ, এরকম সিরিয়াস হওয়ার দরকার নেই, তুমি জাস্ট মিশে যাও, বা আদার্স আরো যারা ডিস্টার্ব করে ওদের কাছ থেকে তুমি সেভ হবা। তো দেন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মিশি, প্রবলেম হওয়ার দরকার নেই, মিশি আমি। দেন আস্তে আস্তে তার সাথে আমি মিশতেছি, কথা বলতেছি। তো আমার মাঝে মাঝে ইগনোর করতাম, ভালো লাগতো না, তো কেন এরকম হচ্ছে, কেন এরকম হয় আমার সাথে সবসময়, খুব বিরক্ত লাগতো। তো একটা দিনের ঘটনা বলি, আবার উইক হয়ে যেতাম আমি মাঝে মাঝে। তো একদিন ও সবসময় আমার সাথে রিক্সায় আসতে চাইতো যখন একটু ভালো সম্পর্ক ওর সাথে। তো মিরপুর আমরা ফার্মগেট থেকে রিক্সা নিয়ে মিরপুর 1 আসতাম। তো ওই দিন আমার ওর উপর খুব মেজাজ খারাপ, আমি ওর সাথে যাবো না, কেন এত হ্যাংলামি করে আমার সাথে। দেন আমি কি করলাম, আমার 2টা ফ্রেন্ড ছিল মিরপুর 10-এ বাসা, ওদের সাথে 3 জন মিলে একটা রিক্সায় উঠলাম, আর ও একটা রিক্সায়। দেন আমরা যাচ্ছি, তো ঠিক খামার বাড়িটা ক্রস করে সংসদের দিকে রাস্তাটা ওখানটায়। তো আমরা যাচ্ছি সামনে, পেছনের দিকে তাকায় দেখি একটা ছেলে রিক্সায় সাদা একটা গেঞ্জি পরে, একদম পরন্ত বিকেল এরকম একটা সময়। তো আসলে খুব মনটা খারাপ পেছনে। হঠাৎ করে আমার কি হলো, আমার মাথায় খুব আবু তাবু চিন্তা জাগতো, সবাইকে সারপ্রাইজ দিব এরকম টাইপ। তো হঠাৎ করে আমার কি হলো, আমি রিক্সাওয়ালাকে থামাতে বললাম, আমার রিক্সা থামাতো। তো সে রিক্সাটা থামালো, আমি জাস্ট রিক্সা থেকে নেমে ওকে যে বললাম সরো তো, আমি জাস্ট রিক্সার মধ্যে বসে বললাম ওর রিক্সায়। তো পুরা অবাক, কি হলো এটা, হাসতেছে, বুঝতেছে না কি হলো। দেন আমরা আস্তে আস্তে বাসায় গেলাম এরকম। তো আবার মিশতেছি, খুব ভালো সম্পর্ক। আবার মাঝে মাঝে যেন কি হয়, ভাল লাগে না, একটা গ্যাঞ্জাম লাগে, কাজ করতেছি এরকম। তো একদিন তাকে আমি সে আমাকে আর কি খুব সিরিয়াস, আমি ইগনোর করা শুরু করছি তখন সিরিয়াসলি, না তোমার সাথে না না না, খুব কান্নাকাটি করতেছে, না আমার শুধু তোমাকেই চাই, তোমাকে ছাড়া আমার চলবে না, খুব কান্নাকাটি করতেছে। সে রিক্সায়, আমি আমার কাপড় ছেলেকে পড়াতাম, ওখানে যাচ্ছি 2 নম্বরে। তো ফার্মগেট থেকে আমরা রিক্সায় উঠছি, ফার্মগেট থেকে আমরা 2 নম্বর পর্যন্ত যাচ্ছি, খুব কান্নাকাটি করতেছে। আমি তাকে কাপড় বাসা পর্যন্ত নিয়ে গেলাম, আমি শুনতেছি, ফাঁকলামি করতেছি, তোমার টিস্যু লাগবে, বেশি পানি পড়ে যাচ্ছে, আজ তো বন্যায় হয়ে যাবে, আমার কোনো সিরিয়াসনেস নাই। ও কাঁদতেছে, কেমন একটা হাস্যকর লাগছে, ছেলে মানুষ কাঁদতেছে, কেমন হয়ে গেল। দেন হচ্ছে আমি ওখানে আপুর বাসায় ওখানে যে আচ্ছা ঠিক আছে যাও, আমি রিক্সা থেকে নেমে বাসায় চলে গেলাম, আপুর বাসায় পরে বাসায় আসলাম। তো পরে রাত্রে হচ্ছে আমি ওকে SMS দিলাম যে দেখো সরি, প্লিজ ফরগিভ এন্ড ফরগেট মি, আমার পক্ষে রিলেশন করা সম্ভব না। এই যে মনের যে ভালোবাসার কথা আমরা শুনছি, যে ভালোবাসার কথা শুনছি, এই কথা শুনতে শুনতে হঠাৎ চোখ আটকে গেছে একটি মেসেজ দিকে, যে মেসেজটি আছে সেটি আমি ডিটেলসে না পড়ি বন্ধুরা, কারণ আমি চাচ্ছি না যে তোমাদের মন খারাপ করিয়ে দিই। কিন্তু যে ভালোবাসার কথা বলি, যে টানের কথা বলি, এটি আসলে মাঝে মাঝে সময় আমাদেরকে সুযোগ করে দেয়, পরখ করে নিয়ে যে আসলে আমরা আমাদের ভালোবাসা যখন কারো প্রয়োজন হয় তখন আমরা কতটুকু ভালোবাসা ফিরিয়ে দিতে পারি ভালোবাসার মানুষকে। একটি মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আমরাই পারি সেই মানুষটিকে হয়তো মৃত্যুর এই জোয়ার থেকে ফিরিয়ে নিয়ে আসতে। তার জন্য প্রয়োজন বি নেগেটিভ রক্ত। বি নেগেটিভ রক্ত তোমরা জানো যে সে অর্থে অনেক কমন ব্লাড গ্রুপ না। যারা এই বি নেগেটিভ রক্ত যাদের আছে তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার এই প্ল্যাটফর্ম থেকে, তারা প্লিজ এই নাম্বারে যোগাযোগ করো এবং এই মানুষটিকে, মরণাপন্ন এই মানুষটিকে সাহায্য করো তোমাদের ভালোবাসা দিয়ে আবার এই সুন্দরী পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবে। আমি নাম্বারটা বলছি 0191898191। নাম্বারটা আমি আরেকবার বলছি, বি নেগেটিভ রক্তের জন্য 0191898191। আমি আবার চলে যাচ্ছি মোনার কাছে। মোনার যে গল্পের মাঝখানে ছিল সেটি হচ্ছে যে তুমি কিছুটা উপভোগ করছো, সে কান্নাকাটি করছে যে তোমাকে সে হারাতে চায় না, রিক্সার মধ্যে এই যে ভালোবাসার মান অভিমান চলছে। তারপরে আমি রাত্রে তাকে SMS দিলাম যে প্লিজ ফরগিভ এন্ড ফরগেট মি, আমার পক্ষে এটা পসিবল না। তো পরের দিন হচ্ছে কোচিং আসছে, সে
কোচিং আসার পরে আমি তাকে অ্যাভয়েড করতেছি, বাসে উঠছি, বাসে ওঠার পর কোচিং শেষের পর বাসে উঠছি, বাসে ওঠার পরে সে তো যথারীতি আমার পাশের সিটে বসছে, আমি উঠে যে একটা আঙ্কেলের পাশে বসছি, না ওর সাথে আমি বসবো না। দেন আমার না খারাপ লাগতেছিল কেমন যেন, মানে একটা অভ্যস্ত হয়ে গেছিলাম কিছুদিন। মিরপুর আসলাম, আসার পরে নামছি, ওই আটকায় রাখছে, যেতে দিব না, তোমাকে একটা কিছু বলতেই হবে। পরে হচ্ছে আমি কিছু বললাম না, যে ঠিক আছে দেখি, বাসায় চলে গেলাম। তারপরে হচ্ছে রাজশাহী আমাকে এসএমএস দিচ্ছে যে তুমি যদি আমার সাথে না মিশো, আমার কথায় যদি রাজি না হও, আমি মেডিকেলে পরীক্ষা দিব না। তো খুব খারাপ লাগতেছে, একটা ছেলে মেডিকেলে পরীক্ষা দিবে না আমার জন্য, আমাকে এত চাচ্ছে, এত চাচ্ছে, এত লাভ। আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় আগাই, আর দেখা যাক না কি হয়। এত একটা মানুষ এত চাইতে পারে, একটা মানুষকে এত আমার জন্য এত ফিলিংস। দেন আমি রাজি হয়ে গেলাম। মানে রাজি হয়ে গেলাম কি, আমি তাকে তখন কিছু বলি নাই, আমি তার সাথে তখন পজিটিভলি মিশতেছি। তো এর মধ্যে আমাদের মেডিকেলের পরীক্ষা হয়ে গেল, ও চান্স পায়, আমি চান্স পাই না। খুব আপসেট, মন খারাপ, কানাকাটি। সে খুব সাপোর্ট দিয়ে যাচ্ছে, বোঝাচ্ছে অনেক। দেন আমার জাহাঙ্গীরনগর ভার্সিটি পরীক্ষা আসে, জাহাঙ্গীরনগর ভার্সিটি পরীক্ষায় তো প্রথম দিন আব্বু নিয়ে যায়। দেন তারপরে বলে যে তুমি একা একা যেতে পারবে কিনা, আব্বু অনেক বিজি। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেন্ডের সাথে যেতে পারবো। প্রত্যেকটা দিন আমি যতগুলো পরীক্ষা দিচ্ছি, প্রত্যেকটা পরীক্ষায় সে আমাকে নিয়ে গেছে। আমি পরীক্ষা দিতে হলে ঢুকতাম, ও বাইরে বসে থাকতো, ওর পরীক্ষা শেষ হলে আবার বাসায় নিয়ে আসতো। তো মোটামুটি 2 মাস আমাদের এরকম যাচ্ছে। 3 মাস ও আমাকে প্রপোজ করলো অক্টোবরে, দেন ডিসেম্বরের দিকে কিরকম ঘটনা হচ্ছে, নভেম্বর ডিসেম্বরের পরীক্ষা হচ্ছে, শীতের সময়। তো মানে কেমন একটা ডিপেন্ডেন্সি চলে আসতেছে ওর প্রতি, কেমন একটা মানে অন্যরকম একটা টান আসতেছে, খুব খারাপ লাগতেছে ওর জন্য। আমি তো ফোনে কথা বলতেছি, দেখা হচ্ছে মাঝে মাঝে। দেন হচ্ছে ও একদিন কি আমাকে কলেজ থেকে, মানে কলেজে মেডিকেলের গল্প শোনাচ্ছে, শোনানোর সময় একদিন বলতেছে, জানো আজকে না এই মেয়েটাকে আমার অনেক ভালো লাগছে, অনেক সুইট মেয়েটা এরকম। আমার তো প্রচন্ড একটা জেলাসি কাজ করতেছে, কেন আর একটা মেয়েকে সুইট বললো। আচ্ছা আমি তো উইক, আমি বলে দিব ওকে, হেজিটেট বলে দিব। ওটা ডিসেম্বরের 15 তারিখ ছিল। 15 তারিখ রাতে আমি ওকে ফোন না মেসেজ দিলাম, খুব সুন্দর করে একটা মেসেজ দিলাম যে দেখো নদীর পাড়ে ঘাসের মধ্যে একটা মেয়ে একা একা বসে আছে, ওটা খুব খারাপ। শেষ বিকালের আলোটা ধরো তার মুখে এসে পড়ছে, খুব বিষণ্ণ। তার পাশে একটা ছেলে বসে আছে, সে পরম মানে নির্ভরতায় তার কাঁধে মাথা দিয়ে রাখছে। মানে ছেলেটাকে হারানো তার খুব ভয়, এ কারণে সে বিষণ্ণ, তোমার তার কাঁধে মাথা দিয়ে রাখছে। তুমি কি পারবা তাকে ছেড়ে যেতে? দেখলাম আমাকে সুন্দর করে একটা মেসেজ হচ্ছে না, বাঁধন কখনো তাকে ছেড়ে যেতে পারবে না। আপনার ভালোবাসার মানুষটার নাম হচ্ছে বাঁধন। বাঁধন তাকে কখনো ছেড়ে যেতে পারবে না। বাঁধনের কাছে মাথা দিতে যে পারে সে হচ্ছে তার ভালোবাসার মানুষ। বাঁধন কখনোই তাকে ছেড়ে যেতে পারবে না। তুমি ওকে বন্ধু বলে মানোনি, তবুও কি আমি থাকিনি? আমি কখনোই তোমাকে ছেড়ে যেতে দিব না, আমি কখনোই তোমাকে ছেড়ে যাবো না। তোমার হাসিতে হাসবো, কষ্টে কষ্ট পাবো, বিপদে সাহস দিব, এরকম কাউকে যদি তুমি চাও অনেক আগেই পেয়ে গেছো। তখন থেকে আমাদের স্টার্ট, খুব ভালো যাচ্ছে আমাদের, খুব ভালো যাচ্ছে, মানে কি বলবো, প্রচন্ড একটা সুখ। সেই রকম ভালো যাচ্ছে, হ্যাঁ সেই রকম ভালো যাওয়ার কিছু নজরানা এখানে পেশ করা হচ্ছে। কেমন ভালো যাচ্ছে কিছু ছোট ছোট গল্প আমরা শুনি। একদিন আমি কোথা থেকে, সংস্কৃত ঢাকা ভার্সিটির ওখান থেকে আসতেছিলাম বাসে আমরা, মানে বিজয় সরণিটা ক্রস করছি, রোডটা চিনমতি সম্মেলনের ওখান দিয়ে। ওটা একদম পরন্ত বিকেল পুরো। আমি জানালা দিয়ে বাইরে তাকাইছি, আরো হচ্ছে আমার পাশে বসে আছে। তো হঠাৎ করে, মানে এই অনুভূতিটা আমি বলতে পারবো না, হঠাৎ করে আমার মনে হচ্ছে আমার পাশে যে ছেলেটা আমাকে এত লাভ করে। দেন চিন্তা করার সাথে সাথে আমার হৃৎপিণ্ডে মানে এক ঝলক রক্ত, কলম এক ঝলক রক্ত যেন ছুঁয়ে গেল। মানে কেমন একটা অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না, যেরকম কি কখনো হয়, এটা কিভাবে হয়, মানে প্রচন্ড একটা সুখ লাগতো। তার সবকিছু আমার ভালো লাগে তখন, সবকিছু। হেসে কথা বলে এটা আমার ভালো লাগে, অভিমান করে তাও ভালো লাগে। প্রচন্ড টেক কেয়ার করতো, ঠিক মতো খাওয়া দাওয়া করবা, পড়াশোনা নিয়ে খুব টেক কেয়ার করতো, খুব সাপোর্ট দিত আমাকে। তো এরকম যাচ্ছে 2 বছর 1.5 বছর 2 বছর এরকম আস্তে আস্তে যাচ্ছে। তো মানে আমার মতো হ্যাপি ওই দুনিয়ার কেউ নাই তখন, সব জায়গায় যেন আমরাই দুজন, রাস্তাঘাটে মাঠে এত মানুষ কেউ নাই। ছোট ছোট সব ঘটনা, ছোট ছোট কিছু, সবকিছুতে একটা ভালো লাগা ছড়ানো। তাহলে মনে হয় এই ট্রিটমেন্টটা তো বাংলা মানুষকে দেওয়া যেতে পারে, ঢাকার মানুষের সবাই যদি কষ্ট এই টাইপের ভালোবাসে, জ্যাম কারোর কাছে কিছু মনে হবে না, কিভাবে ঘন্টার পর ঘন্টা পার হবে যেরকম না। আমাদের এরকম মনে হতো, মানে জ্যামে পড়ে আছি, হ্যাঁ দেন বাসে যেতে একটু দেরি হবে, আর কিছুটা সময় একসাথে থাকতে পারবো, খুব ভালো লাগতো যত দেরি হয়। আর ও আমার সাথে যতক্ষণ থাকতো, তো আমার মনে হতো মানে দুনিয়ায় আমি সেফ, আমার কেউ কিছু করতে পারবে না, সমস্ত জগৎ আমার সাথে আছে।
কোনো টেনশন নেই, কোনো ভয় নেই। ও আর উল্টা আমাকে ঠেলতেছে, তাড়াতাড়ি বাসায় যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কেন যাচ্ছ না? আমি পুরো নির্বিকার, যে না, আমার সাথে তো আমার সবকিছু আছে। এরকম একটা ভালো লাগা ছিল। আর ও আমাকে প্রতিদিন ডায়েরি লিখতো, মানে এত কথা হচ্ছে আমাদের, দেখা হচ্ছে আমাদের, দেন তারপরও কিছু না কিছু সে লিখতো। এটা আমি সাথে নিয়ে আসছি, মানে পুরো ডায়েরিটা এরকম কথাবার্তা ছিল। আমি মিস করতেছি এই মোমেন্টে, তোমাকে অনেক মিস করছি, তুমি যদি এখন থাকতা, বা বৃষ্টি পড়তেছে, খুব মনে পড়তেছে তোমার কথা। সকালের দিকে আমি হয়তো তাকে ফোন করে বললাম যে আমি এইমাত্র উঠে ভাবতেছিলাম আমার কথা ছিল বিকেলে দেখা হবে, দেখাটা সকালে করতে চাইলাম আমি, মানে কি যে খুশি লাগতেছে আমার তোমাকে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি খুব মন খারাপ ছিল, কখন বিকাল হবে, কখন বিকাল হবে, তুমি যে সকালে বললা, আমার কি যে খুশি লাগতেছে এরকম। আর আমার একটা টেন্ডেন্সি ছিল মানে অবাক করে দেওয়ার মতো মানুষকে হঠাৎ করে অবাক করে দেওয়ার চেষ্টা করতাম। এই জিনিসটাও খুব পছন্দ করতো। হয়তো একদিন বাসায় কি করলাম, পিঠা বানালাম, আমাকে কিচ্ছু বলি নাই, দেখা হলো, এটা খেয়ে দেখো তো কেমন, পুরো হতভম্ব, যে তুমি আগে বলবা না আমাকে, খুব খুশি, এরকম টাইপের করতাম। বার্থডে, তারপরে স্পেশাল ডে গুলো সবগুলো আমরা সেলিব্রেট করতাম, দেখা করতাম, কথা বলতাম এরকম। আর কোনো কারণে তখন আমার মোবাইল ছিল না, আমার মোবাইল ছিল, আমি এবার রাজশাহীতে যাচ্ছিলাম। তো রাজশাহীতে পুরো কাঁদতে কাঁদতে যাচ্ছি ঢাকা থেকে, আমার কি যেন আমি রেখে যাচ্ছি ঢাকায়, কি যেন রেখে যাচ্ছি, আমার সবকিছু আমি রেখে যাচ্ছি, কাঁদতে কাঁদতে পুরো আমি প্রায় সাফার পর্যন্ত একই রকম চিৎকার করে কাঁদতে কাঁদতে বাসের মধ্যে। সবাই কি হয়েছে তোমার, কি হয়েছে, আম্মুকে ছেড়ে যাচ্ছ, আব্বুকে ছেড়ে যাচ্ছ, বাইরে পড়াশোনা করো, খারাপ লাগতেছে। আমি কিছু বলি না, শুধু কেঁদে যাচ্ছি, কি হয়ে যাচ্ছে আমার। আর ওই সময়টা ওর কাছ থেকে শুনছি যে ওর গ্রামের বাড়িতে চলে গেছে, ঢাকায় এসে সহ্য করতে পারতেছে না, গ্রামের বাড়িতে গেছে। গ্রামের বাড়িতে আমি প্রায় 3 দিন আমার সাথে ওদের কন্ট্যাক্ট করতে পারিনি, সে পুরো নাকি মোবাইলের দিকে তাকাই ছিল, কখন আমি ফোন করবো। এরকম ভালোবাসা ছিল আমাদের, বলার মতো না, অন্যরকম কিছু, কি যেন আমি একটা পেয়ে গেছি লাইফে। আমার আগের যে মানে একটা মুড, একটা ভাব, অহংকার বোধ, অনেক কিছু ছিল, ওরকম কিছু আর আমার নেই। ভালোবাসা জিনিসটাকে আমি খুব খারাপ দৃষ্টিতে দেখতাম, কি করে এগুলো। আমার ফ্রেন্ডরা যদি কেউ কিছু করতাম ওদের খুব বকাঝকা করতাম। আমি কখনো যে এরকম জড়াবো বা আমার প্রতি আমার মধ্যে যে এই ফিলিংস গুলো কাজ করবে আমি কখনো চিন্তাই করিনি। দেন 2 বছর এরকম যাচ্ছে, খুব সুখের একটা সময়। ও আমার সাথে মানে প্রচুর কথা বলতো, 25 বা 30 বার কথা বলতো ডেলি। তো ও এমন করতো যে কলেজে যখন পড়তো, ক্লাসে ঢুকবে, ও গেটে দাঁড়ায় আমার সাথে কথা বলতেছে, ম্যাম সিঁড়িতে উঠবে, ও ফোনটা রাখবে, এরকম করতো। প্রচুর কথা হতো, প্রচুর বের করতাম। দেন 2 ইয়ার্স পরে, তো হয়তো পুরোনো হয়ে গেছে রিলেশন, এই কারণেই হয়তো অনেকদিন হয়ে গেছে, তো আস্তে আস্তে ব্যাপারগুলো কমে যাচ্ছে, কথা টথা কম হচ্ছে, দেখা কম হচ্ছে। আর আমার উপর মানে আমি কখনো এরকম ছেলেদের সাথে কখনো মিশি নাই। দেন আমার মধ্যে মানে কেমন একটা অহংকার গুলো ভেঙে যাচ্ছে, আর ওর প্রতি প্রচন্ড একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে আমার। মানে ওর কিছু কিছু ব্যাপারে না তখন আমার কষ্ট লাগা শুরু করে দিল। যেমন ও আমাকে গল্প করতেছে, জানো আজকে আমার এই ফ্রেন্ডটাকে ড্রপ করে আমি বাসায় গেছি, একটা মেয়ে ফ্রেন্ডকে ড্রপ করে আমি বাসায় গেছি, আমার বাসা ওর বাসার পথে। আমি এই ব্যাপারগুলোতে খুব মানে সমস্যা, আমার এই ব্যাপারগুলোতে খুব ফ্রি মাইন্ডেড, ফ্রেন্ড থাকবে এরকম। তো আমার কষ্ট লাগতো, আমার ভালোবাসার মানুষ আরেকটা মানুষের সাথে রিক্সায় গেল, কেন এরকম, মানে আমার কেন কষ্ট লাগতেছে, নিজের মধ্যে একটা হেজিটেশন কাজ করতেছে। আচ্ছা আমি কি খুব সংকীর্ণ মনে, আমি তো এরকম ছিলাম না, কি কার সাথে মিশলাম, আমার তো কখনোই এরকমই ছিল, আমার ফ্রেন্ড আরেক ফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ মিশলাম তো আমার কিছু হলো না। তো ওর ব্যাপার কেন আমার এমন লাগতো, খুব কষ্ট লাগতো আমার। এই ব্যাপারগুলো নিয়ে আস্তে আস্তে ওর সাথে আমার প্রবলেম শুরু হয়ে গেল। আমি ওকে এরকম চার্জ করতাম, তখন চার্জ করতাম না, প্রথমে আমাকে বুঝায় বলি যে জানো তুমি যে মানে তোমাকে বলবো কিভাবে বলবো বুঝতেছি না, যে তুমি যে এই যে এরকম করবো বা কারোর সাথে যে আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে, আমি বুঝতে পারতেছি এটা আমার সংকীর্ণতা, বাট আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। ও সম্ভবত ব্যাপারগুলোতে ভুল বুঝতো, ও হয়তো কষ্ট পাইতো, হয়তো চিন্তা করেনি আমি এরকম বলবো। ও আমাকে যেরকম দেখে আসছে হয়তো আমার সাথে মিলে না, ওকে দেবী বলে ডাকতো, আর অনেকগুলো নাম ছিল, কিউটি বার্ড বলে ডাকতো, বাবু বলে ডাকতো, বাবু বলে ডাকতো। তো দেন এরকম কিছু ব্যাপারগুলো নিয়ে টুকটাক লেগে যাচ্ছে, তখন একটা অধিকার চলে আসছে, তখন আমি ওকে বলতে পারি যে তুমি এটা করতে পারো না বা এটা করবা না, ও আমাকে এরকম বলতেছে, বলে এরকম চলে গেছে। আস্তে আস্তে দেখলাম ওর মানে আগের যে জিনিসগুলো, ব্যাপারগুলো, ওগুলো আর কাজ করতেছে অনেক কম। ফোন কথা বলতে চাচ্ছি, কেমন একটু ইগনোরেন্স, দেখা করতে চাই কেমন একটু ইগনোরেন্স, খুব কষ্ট লাগতো, মানতে পারতেছি না এত ভালোবাসা থেকে হঠাৎ কি হলো। পরে কাঁদতাম, খুব কাঁদতাম, সহ্য হয় না আমার, অনেক কাঁদতাম আমি। দেন আস্তে আস্তে ব্যাপারগুলো নিয়ে ওর সাথে ওখানে চার্জ করে থাকো, তুমি এটা কেন করতেছো, ওটা কেন করতেছো, এটা করবা না, ওটা করবা না, তো ঝগড়া শুরু হয়ে যেত আমাদের। এরকম আস্তে আস্তে চলতেছে, ঝগড়া আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে, মিল হচ্ছে, ভালো কিছু মোমেন্ট কাটাচ্ছি। একদিনের কথা বলি, আমি কলেজ থেকে 1টা বাজে তখন ছুটি হয়ে গেছে, আমি আসছি,
ওর কলেজের সামনে আসছি। তো এসে ওর ক্লাস শুরু হতে 5-10 মিনিট বাকি, প্রচন্ড রোদ, আমি একা একা ওখানে হাঁটতেছি। তো সে ক্লাস শেষ হলো, ও বের হলো। বের হওয়ার পরে আমরা ইয়ে থেকে শিশু মেলার ওখান থেকে রিক্সা নিলাম মিরপুর এক যাবো। এত রোদ, এর মধ্যে হঠাৎ করে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল, মানে আকাশ ভাঙা বৃষ্টি যাকে বলে, প্রচন্ড বড় বড় ফোঁটা, প্রচন্ড বৃষ্টি। তো আমরা তো এখন ভিজা শুরু করে দিলাম, সেরকম একটা ব্যাপার। তখন ভিজতে ভিজতে আগারগা পর্যন্ত গেলাম। আমার কৃষ্ণচূড়া ফুল অনেক পছন্দ। ওখানে রিক্সা থামায় একটা গাছ থেকে ফুল পেড়ে দিল রিক্সার উপর উঠে। তো তারপরে আমরা ফুল নিয়ে আসতেছি, রিক্সায় দুজন দুজনের পাশে বসে আছি। রাস্তার সমস্ত মানুষগুলো তাকায় আসছে, দুজন এভাবে ভিজতেছি, মানে কি যে একটা অনুভূতি বুঝাতে পারবো না। মনে হচ্ছে চিৎকার করে, মানে বাসায় আসার পর মনে হচ্ছিল যে চিৎকার করে বলিস যে আমি তোমাকে অনেক লাভ করি, অনেক লাভ করি। প্রচন্ড মানে সুন্দর একটা দিন ছিল আমার লাইফে, তুমি আমি এখনো মিস করি সেই সময়টা, এখনো মিস করি। মানে ওরকম দিন হয়তো কখনো লাইফে আসবে কি আসবে না আমি জানি না, বাট ওই দিনটা আমি প্রচন্ড মিস করি। এখনো বৃষ্টি হলে আমরা দিনে চলে যাই। চলো মনে চলে যাই, চলো এখন এই মুহূর্তে চলে যাই। যেতে চাও? চলো যাই। এই বৃষ্টির বড় বড় ফোঁটা, এই বৃষ্টির বড় বড় ফোঁটা, মোনা তুমি আসছো, বাবন আসছো, অদ্ভুত অদ্ভুত এক আবহাওয়া। প্রচন্ড তাপদাহের পরে হঠাৎ করে আকাশ ভাঙা, হঠাৎ বৃষ্টি, প্রচন্ড রোদ, অবাক হওয়ার মতো। Just close your eyes, চোখ বন্ধ করে চলে যাও এই পৃথিবীতে। লজ্জা ভুলে আমি যাই তোমার আরো কাছে, সরে এসো কেউ দেখে ফেলে কাছে। লজ্জা ভুলে আমি যাই তোমার আরো কাছে, সরে এসো না কেউ দেখে ফেলে কাছে। যে কথা হয়নি বলা আজ বলি কানে কানে। সেই না বলা কথাগুলো আমরা এখন শুনতে থাকবো। আর এই মুহূর্তে তুমি ছিলে সেই বৃষ্টি ধরা উথাল পাতাল বৃষ্টির মধ্যে, তুমি এবং তোমার প্রিয়তম মানুষ বাসনকে নিয়ে। কেমন ছিল এই মুহূর্তে? বলে বোঝানোর মতো না। স্বপ্নের ঠিক কাছাকাছি। হ্যাঁ, সত্যি ঠিক বাকি কাছাকাছি। ঘটনাগুলো এখন তোমার কাছ থেকে শুনতে। সেদিন তো পুরো কাঠ ভেজা হয়ে বাসায় আসলাম। বাসায় আসার পরে আমাকে ফোন দিল। বাই দ্য ওয়ে, আমি থ্যাঙ্কস জানাচ্ছি আর যে টুটুকে সুন্দর Right. সিলেকশন জন্য। হ্যাঁ, তারপর দেন বাসায় আসলাম ভিজে, তারপরে আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলতেছে যে আমি ওকে বলতেছি, মেসেজ দিলাম আমি ওকে, যে আমার মানে প্রচন্ড চিৎকার করে বলতে ইচ্ছা করতেছে যে আমি ওকে অনেক লাভ করি। তো ও বলতেছে যে আমারও খুব বলতে ইচ্ছা করতেছে, চিৎকার করে বলতে ইচ্ছা করছে, সারা দুনিয়াকে জানাই দিতে ইচ্ছা করছে। বলো মানে প্লিজ বলো। লাভ ইউ, আরো জোরে, আই লাভ ইউ, আরো জোরে। আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, অন মনার বিহাফ আমি বরং জোরে বলি, মনা লাভ বাঁধন এ লট। তুমি একবার জোরে বলো, আই লাভ ইউ বান্ধব। ওকে তারপর শুনো। এই তো বাসায় আসলাম, এরকম ছোট ছোট কিছু ঘটনা খুব ভালো যাচ্ছে, আবার মাঝে মাঝে টুকটাক লেগে যাচ্ছে, এরকম আস্তে আস্তে। তো আস্তে আস্তে না ইগনোরেন্স ব্যাপারটা বা অমনোযোগ ব্যাপারটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে কেমন যেন। তো এরকম একদিন আমরা বের হয়েছি নদীতে, আমরা নৌকা নিয়ে ঘুরতেছি। তো আমাকে বলতেছে যে আচ্ছা একটা মানুষ একজনকে 20%, একজনকে 80% এরকম কি লাভ করা যায়? খুব চেপে গেছি, এটা কোন ধরনের কথা? একজনকে 20%, একজনকে 80%, কিভাবে সম্ভব? একটা মানুষ একসাথে দুজনকে কিভাবে লাভ করে? কেন একজনকে কম একজনকে বেশি? এটা কি পসিবল না? না, এটা কোনোভাবে পসিবল না। তুমি এটা কার কাছে শুনছো? তোমার লাইফে ঘটছে? কোনো ফ্রেন্ডের লাইফে? কোনো মুভি? কোথেকে শুনছো এটা? ও অবস্থা তুমি খালি এরকম প্রবলেম করো, কিছু বললে নিজের লাইফে মিলায় ফেলো, এরকম না কিছু কথাবার্তা আসতো, মানে এরকম দুজনের মধ্যে কম্পেয়ার এরকম কিছু কথাবার্তা আসতো। তো আস্তে আস্তে এরকম ইগনোরেন্স বাড়তেছে, বেড়ে যাচ্ছে, আমার সাথে লেগে যাচ্ছে, আমি এখন পড়ে পড়ে কাটতেছি। তখন কেন ফোন দিলে ফোন ধরে না, কথা বলতে চাইলে কথা বলে না, জোর করতে হয় দেখা করার জন্য। নিজের যে একটা আগ্রহটা ছিল এটা নাই,
মানে খুব কষ্ট পাচ্ছি, আমি খুব কষ্ট পাচ্ছি, কেন এরকম করতেছে ও? তো দিন এরকম যাচ্ছে, ভালোই যাচ্ছে, আবার ঝগড়া, প্রচন্ড ঝগড়া হচ্ছে। আমি অধিকার খাটানো শুরু করছিলাম তখন, একদম প্রচন্ড অধিকার খাটাতাম, এটা করতে পারবো না, ওটা কেন করো, খুব খুব অধিকার খাটাতাম। আর কেমন মানে প্রচন্ড ডিপেন্ডেন্ট ওর উপর, ওকে ছাড়া আমার চলবে না, ওকে ছাড়া আমার হবে না। দেন এরকম যাচ্ছে। তো একদিন যাচ্ছি, আমার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে তখন, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, 3টা পরীক্ষা হয়ে গেছে, তখন ঝগড়া চলতেছে অনেক এরকম। তো ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, 3টা পরীক্ষা হয়েছে, মাঝখানে 10 দিন গ্যাপ। ওর সাথে আমি একদিন কথা না বলে থাকতে পারি না, দেখা না করলে থাকতে পারি না, ঝগড়া হয়, আমরা ব্রেকআপ করে ফেলি। মানে তোমার ঝগড়া, তোমার সাথে আমি থাকবো না। আমাকে সুন্দর করে একটা বই গিফট দিলাম, হ্যাঁ আমার দোয়া করি তুমি জানো তোমার ড্রিম গার্লকে পাও, এই সে হালকা আমাকে দিয়ে তোমার হবে না, উইশ করি, খুব ভালো করে উইশ টিশ করে গিফট করে ব্রেকআপ হয়ে গেছে। দেন বাসায় এসে আবার মিল হয়ে গেছে, 2 পর আবার কেটে কেটে আমি ওকে ফোন দিচ্ছি, ওকে ফোন দিচ্ছি, 5-7 বার এরকম ব্রেকআপ হয়ে গেছে আমাদের, আবার ঠিক হয়ে গেছে। এরকম ঝগড়া হচ্ছে আমার পুরো মিল হচ্ছে। তো 3টা পরীক্ষা যাওয়ার পর 10টা পরীক্ষা গ্যাপ ছিল, খুব দেখতে ইচ্ছা করতেছে ওকে, অনেকদিন দেখা হয় না। ও আসছে, 10 নম্বরে একটা ক্যাফে ছিল, 10 নম্বরের ক্যাফেতে আমরা বসছি, কফি খেতে বসছি। তো কফি খেতে বসার পরে আমরা মোবাইলটা ধরছি, মোবাইলটা নিয়ে ছবি দেখতেছি। ও আমার প্রচুর ছবি উঠাতো, যেখানে যেতাম ও ছবি উঠাতো। তো ছবি দেখতে তখন তো বললাম আমার বাবার মোবাইল ছিল, তো ওকে আমি অনেক সুন্দর সুন্দর মেসেজ পাঠাতাম, আর ও আমাকে অনেক সুন্দর সুন্দর মেসেজ পাঠাতো। কেমন একটা মানে প্রেমে যা হয় আর কি। আমি একটু টুকটাক লেখালেখিও করি, কবিতা টবিতা লিখি, তো অনেক সুন্দর করে লিখে পাঠাতাম ওকে। কেমন যেন একটা আবেগ চলে আসছিল তখন, অনেক কিছু লিখতে পারতাম। তোর সেন্টার আইটেমে যে আমি মেসেজ দিই, সেন্টার আইটেমে গেছি তখন, যে আমাকে এত সুন্দর একটা মেসেজ পাঠিয়েছিল, আমি দেখতে পারি নাই, আব্বুর মোবাইলে সেভ করে রাখতে পারি নাই, মেসেজটা একটু দেখি তো। দেন আমি সেন্টার আইটেমে গেলাম মোবাইলে, আমি কখনো কারো মোবাইলে এরকম ঘাঁটি না। তো ওই মেসেজটা দেখার জন্য আমি গেলাম, যে আমি বাবার মোবাইলে পাঠিয়েছি, ওটা সেভ নাই, আমি একটু দেখি মেসেজটা, এত সুন্দর একটা মেসেজ পাঠিয়েছিল। দেখতে যে পুরা মানে মোবাইলটা সেন্টার আইটেমটা দেখলাম একটা নাম দিয়ে ভরা, পুরো সেন্টার আইটেমে একটা নাম দিয়ে ভরা। এই নামটা আমি কখনো শুনি নাই, ওর সমস্ত ফ্রেন্ডকে আমি চিনি, সবাই আমাকে খুব ভালো করে চিনি। দেন আমি না সেন্টার আইটেম ওই একটা মেসেজ খুললাম, খারাপ লাগতেছে যে অন্যের মোবাইল ধরে, মানে অন্যই বলি, ওর মোবাইলটা ধরে আমি এরকম দেখতেছি, আমি কৌতূহল থামাতে পারতেছি না। আমি সেন্টার আইটেমে যে ওর নামে একটা মেসেজ ক্লিক করলাম। তুমি বাধাদের মোবাইলটা চেক করে দেখলে যে সেন্টার আইটেমে একই ব্যক্তির নামে কেন এতগুলো মেসেজ, কি ওপেন করলে? হ্যাঁ, আমার মেসেজ দেখতে যাই, কিন্তু আমি ওপেন করছি, নামটা পেয়ে আমি কৌতূহলী হয়ে মেসেজটা ওপেন করলাম। তো ওপেন করার পরে আমি দেখলাম আমার পাঠানো মেসেজ ওই নাম্বারে পাঠানো, আমার খুব আবেগে একটা মেসেজ পাঠানো, ওই নাম্বারে পাঠানো। প্রচন্ড শকড, এটা কি হলো, মানে আমি সহ্য করতে পারতেছি না। অর্থাৎ একই মেসেজ, যে মেসেজটি তোমাকে দিয়েছে, হ্যাঁ, যে মেসেজটা আমি ওকে দিছিলাম, ওই মেসেজটাই ফরওয়ার্ড করে আবার অন্য একটা নাম্বারে, মানে প্রচন্ড ধাক্কা খেলাম, প্রচন্ড ধাক্কা। এটা কি হলো, খুব খারাপ লাগতেছিল আমার। আর আরেকটা কথা আমি বলে রাখি, আমি যখন মানে ওর সাথে সম্পর্ক, আমরা তখন দুজনেই ছোট, ফার্স্ট ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আসছি। তখন কেন জানি মনে হতো কি যে মানে কেমন একটু ম্যাচিউর ভাব ছিল আমার মধ্যে, যে ও বোধহয় থাকবে না, এক সময় মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। এখন তো বড় হয়নি, প্রচন্ড বাচ্চামি করতো। আমাকে বলে রাখছিলাম যে শোনো, তোমার যদি কোনোদিন কাউকে পছন্দ হয়, অন্য কোনো অল্টারনেট কিছু যদি আসে, তুমি প্লিজ আমাকে লুকাবা না, তুমি না আমাকে বলে দিবা যে মোনা আমার ওকে ভালো লাগছে, আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না, আমি একটা কথা তোমাকে বলবো না, নট এ সিঙ্গেল ওয়ার্ড, কোনো অধিকার কাটাবো না, আমি চুপ করে সরে যাবো, প্লিজ তুমি আমার কাছে কিছু হাইড করবো না প্লিজ। এরকম রিকোয়েস্ট, কেন আমি ওরকম রিকোয়েস্ট করছিলাম আমি জানি না, কেন জানি এরকম একটা রিকোয়েস্ট করলাম। তো দেন আমি সেন্টারটা দেখলাম, মেসেজটা দেখলাম, দেখার পরে বুঝাতে পারবো না কতখানি কষ্ট পাচ্ছি। আমার চিন্তার বাইরে ছিল যে আমার মাঝে এরকম করতে পারে, কিভাবে হয়, মানে আমি না কাঁদতেছি না, আমার ভেতরে কোনো ফিলিংস নাই, আমি পুরো শক্ত হয়ে গেছে একদম। ওটার সাথে মানুষ পাথর হয়ে যায় বলে না, ওরকম যেন পাথর হয়ে গেছি। আমি ওকে মোবাইলটা নিলাম, মোবাইলটা ওকে বললাম যে আমার মোবাইলটা তুমি নাও, আর তোমার মোবাইলটা আমাকে একটু 7 দিনের জন্য দিবা বলে আমার মোবাইলে সিম চেঞ্জ করে ওর মোবাইলে ঢুকালাম, আর ওর মোবাইলে সিমটা আমার মোবাইলে ঢুকালাম। আমাকে ও না করতে পারতেছিল না, আমার কিছু খুব সরি চাচ্ছিল। দেখো এটা ফান ছিল, ওটা সিরিয়াস কিছু ছিল না, জাস্ট আমি ফাইজলামি করে এটা করছি, এটা কিচ্ছু না, বিশ্বাস করো এটা কিচ্ছু না। পরে আমি কোনো কথা বললাম না, বললাম তুই 7 দিন পরে মোবাইলটা নিয়ে যাও আমার কাছ থেকে। আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে একটা একটা করে প্রত্যেকটা মেসেজ আমি খুলে খুলে পড়লাম, আমি সহ্য করতে পারতেছিলাম না, আমার চোখ থেকে পানি পড়ে ভেসে যাচ্ছে, আমি মেসেজ পড়তেছি একটা একটা করে, তাকে যে কথাগুলো আমাকে লেখা সেই কথাগুলো ওকে লেখা। আমি ও আমাকে ফোন না দিলে আমি ঘুমাতে পারতাম না, ফোন করবে, লাভ ইউ বলবে, চোখ বন্ধ করো বলবে, আদর দিব বলবে, দেন আমি ঘুমাতে যাবো, এরকম। তো মাঝে এরকম ফোনটা ই করতে দিত না, ইগনোর করতে দেখতাম, ওই মেয়ে আবার এরকম মেসেজ দিছে যে এখন কেন আমাকে তুমি ফোন ধরতেছো না, বা আমার সাথে কথা
না বলে আমি ঘুমাতে পারতেছি না, তুমি কেন আমাকে আমার সাথে কথা বলতেছো না এরকমটা, বেশি পড়তেছে তোমাকে অনেক মিস, যে মেসেজ গুলো আমাকে পাঠানো ম্যাক্সিমাম মেসেজ ওই নাম্বারে পাঠানো, আরো অনেক কিছু মেসেজ পাঠানো, তো তুমি আমার লাইফে আসো না কেন, আমি তোমার জন্য দুহাত বাড়ায় দাঁড়িয়ে থাকবো, তুমি আসবা, আমি এত চাই কেন তুমি আসো না, এরকম মেসেজ। তো আমি সহ্য করতে পারতেছি না যে এটা কি বললো, কেন বললো এরকম, আমি চিনতে পারতেছি না ওকে, ওই মানুষটাকে সেই মানুষ যে আমাকে এত লাভ করতো, যার লাভ দেখে আমি এখানে আসছিলাম, যার লাভ দেখে, আর কোনো কিছু না, ও দেখতে কেমন, ও কোথায় থাকে, ও কি, কিচ্ছু দেখে না, জাস্ট মানে মানুষের জাস্ট ওর ফিলিংসটা দেখছিলাম আমি, যে আমাকে এত যাচ্ছে একটা মানুষ আমাকে এত যাচ্ছে। দেন আমি সহ্য করতে পারতেছিলাম না, টোটাল পুরা কন্টিনিউয়াস আমি কেঁদে যাচ্ছি, কাউকে কিছু বলি না, কোনো ফ্রেন্ডকে কিছু বলি না, কারোর সাথে কোনো রকম শেয়ার না, আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না এটা কি বললো, এটা কেন করলো, আমার কি প্রেয়ার ছিল, করলো ভালো কথা, আমাকে কেন আমাকে কেউ স্বীকার করলো না, ও আমাকে আগে বলতো, কেন আমাকে হাইড করলো, একটা বারের জন্য আমাকে বলে দেখতো আমি কত খারাপ, আমি তোর কাছ থেকে কিছু জানি, জাস্ট ওকে আমি লাভ করতাম, আর কিছু তো না, কোনো চাওয়া তো ছিল না আমি তোকে বলে রাখছিলাম প্লিজ তুমি হাইড করো না, এত বড় কষ্ট আমাকে কেন দিল, আমি আমার কোশ্চেনের কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, কাঁদতেছিলাম এরকম কন্টিনিউয়াস। ও তখন আমাকে ফোন দিয়ে ও কান্নাকাটি করতেছে, সরি এটা আমি ইচ্ছা করে করিনি, এটা ফান ছিল, এটা জাস্ট ফান, কিচ্ছু না মনে হয়, এটা জাস্ট ফান, হ্যাঁ এরকম করতেছিল, স্বীকার করতে চাচ্ছিল না। দেন আমি কাউকে শেয়ার করি না, কোনো কথা বলি না, আমি নিজে একটা ডিসিশন নেই যে ওর সাথে তো আমার পক্ষে থাকা সম্ভব না, আমার বিশ্বাসটা ভেঙে গেছে, আমি কি নিয়ে থাকবো ওর সাথে, আমি ডিসাইড করি যে আমি ঢাকা থেকে চলে যাবো, দেশের বাড়ি আছি ওখানে চলে যাবো, ট্রান্সফার হয়ে আমি ওখানে পড়াশোনা করতে করবো। আমার ফ্যামিলি থেকে একটা ইচ্ছা ছিল যে আমি স্কুলের মাস্টার হওয়ার, একটা যে মেয়েদের সবার পছন্দ করে ওরকম স্কুলে টিচারি করবে, হ্যাঁ এরকম একটা বলতো আমাকে। মোনার যে স্বপ্নের কথা আছে, মোনার যে পৃথিবীর কথা আছে, সবকিছু ঘিরে ছিল যে মানুষটির সেটি হচ্ছে বাঁধন। এই কাজটা কিভাবে করা সম্ভব হয় যে মানুষটিকে এত ভালোবাসেন আপনি, সেই মানুষটিকে যে মেসেজ পাঠাচ্ছেন সেটা অবলীলায় পাঠিয়ে দিচ্ছেন আরেকজনের কাছে, এই ছিল মোনার জীবনটা পরবর্তীতে কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, তার জীবনের গতি কি স্রত হয়ে যাচ্ছে, সে কি ফিরে আসছে এমন কোন পৃথিবীতে যে পৃথিবী নিয়ে স্বপ্ন সে দেখেছিল সেখান থেকে ফিরে আসা হয়ে যাচ্ছে, সমস্ত কিছু আমরা জেনে নিব ছোট্ট একটি ব্রেকের পর। এবং সামনের দিকে আমাদের এই যে মোনার জীবনের যে কথা, সেই কথাগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। মোনার কাছে, যার কাছ থেকে আমরা শুনে নিব, আমরা মোনার কাছে যখন ছিলাম তখন আমরা শুনছিলাম যে বাঁধন যে মেসেজগুলো পাঠিয়েছে অন্য একজনকে, সেই মেসেজ যেগুলো সে মোনার কাছ থেকে পেয়েছে, অথবা মোনাকে যে মেসেজগুলি পাঠাতে, অর্থাৎ যে অনুভূতিকে পুঁজি করে মোনার জীবনের পথ চলা, সেই অনুভূতিগুলোকে নিয়ে এই যে ছেলে খেলা বা এই যে তার অনুভূতিকে নিয়ে এক রকমের প্রতারণা, সেই ব্যাপারটা মোনা তখন কোনোভাবে মেনে নিতে পারেনি। তারপরে কি হলো সেটা আমরা জেনে নিব। এবং বলে রাখা ভালো বন্ধুরা, আমরা এখান থেকে যোগাযোগ করার চেষ্টা করবো বাঁধনের সাথে আমাদের অনুষ্ঠানের কোন এক সময়, এবং বাঁধনের কাছ থেকে শুনে নিব যে তার পক্ষ থেকে যদি কিছু বলার থাকে। আমরা মোনার বাকি অংশটুকু এখন শুনে নিচ্ছি। আমি পড়তেছিলাম কান্নাকাটি, ও ওদিক থেকে মাস্ক চেয়ে যাচ্ছে, না এটা ঠিক না, এটা ফান ছিল, এটা সিরিয়াস কিছু ছিল না, আমি বিশ্বাস করতে পারতেছি না ওর কথাবার্তাগুলো। নিজে আমি একটা ডিসিশন নিই, কাউকে শেয়ার করি না, কাউকে কিছু বলি না, নিজে একটা ডিসিশন নিই যে আমি এখান থেকে ঢাকা ছেড়ে আমি চলে যাব। এখানে এমন কোন জায়গা নাই যেখানে আমি ওর সাথে যাই নাই, ওর কলেজের সামনে দিয়ে আমার কলেজে যেতে হবে, আমি সহ্য করতে পারবো না, প্রত্যেকটা জায়গায় ওর সাথে আমার স্মৃতি আমি সহ্য করতে পারবো না। বাসা থেকে একটা ইচ্ছা ছিল যে আমি প্রাইমারি স্কুলে টিচারই করবো, এরকম একটা ইচ্ছা ছিল। ফ্যামিলির বড় মেয়ে, বাবা একটু অসুস্থ, তো সবাই এটা একটা এক্সপেকটেশন ছিল যে আমি তাড়াতাড়ি যদি কোনো কিছুতে লেগে যাই দেন তারা একটু সিকিউর ফিল করে, মেয়ে বড় হইলে যেটা হয় আর কি। তো আমি ওরকম ডিসিশন নিলাম যে না, আমার লাইফটা আমি ওখানেই সেট করবো, আমার মতো যখন হলো না, বাবা মার ইচ্ছাটাই ঠিক হোক। দেন আমি ওকে জানালাম যে আমি এরকম ভাবতেছি, আমি এরকম একটা ডিসিশন নিয়েছি। ও তখন খুব কান্নাকাটি, না তুমি এটা করতে পারবে না, তুমি ছেড়ে যেতে পারবে না। আর ও আমার পড়ার ব্যাপারে শুরু থেকে একটা ছিল, মানে ও নিজেকে একটা দায়ী মনে করতো বা কিছু একটা, যে আমার পড়ার ব্যাপারে সে খুব সিরিয়াস, আমার পড়াশোনা কোনো রকম ক্ষতি হতে দিবে না সে, এরকম একটা ব্যাপার ছিল। দেন কি ও কাঁদতেছে, এরকম না করতেছে না, তুমি যেতে পারবে না, আমাকে কি করতে হবে বল, কি করলে তুমি থাকবা। আমি কাউকে কিছু জিজ্ঞেস না করে, কাউকে কিছু না বলে, কারোর সাথে কোনো রকম শেয়ার না করে আমি আমার লাইফে সবচেয়ে বড় ভুলটা করি, কাউকে কিছু না বলে। আমি ওকে বলি যে দেখো নেক্সট টাইম আমি তোমাকে কি করে বিশ্বাস করবো, কি
কিভাবে আজকে তুমি আমার কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারছো? আমি তো এটাও বিশ্বাস করতে পারি না যে তুমি তাকে ছেড়ে আরেকজনের কাছে যাবা। কিভাবে আমি তোমাকে বিশ্বাস করি? কি আশা নিয়ে আমি তোমার সাথে থাকবো? তুমি যে নেক্সট টাইম এরকম করবা না, তার কোন সিওরিটি আছে? আমাকে কে দিবে সিওরিটি? দেন জানি না ওই সময়টা আমার সেন্স কাজ করছিল নাকি করে নাই, বা মাতাল হয়ে গেছিলাম না কি যে হয়ে গেছিল আমার, আমি এখনো বুঝতে পারি না যে কেন এরকম একটা ডিসিশন নিয়েছিলাম। আমি ওকে বলি আসলে বিয়ে করবো। ও রাজি হচ্ছিল না প্রথমে, না বিয়ে করবো না, এটা সম্ভব না আমার পক্ষে বিয়ে করা, এই সমস্যা সেই সমস্যা, অনেক সমস্যা দেখাচ্ছিল। দেন না আমি তখন নাছর বান্ধা, না হয় বিয়ে করবো নাহলে আমি ঢাকা ছেড়ে চলে যাবো। ওকে কোন রকম কোনো হুমকি না যে মরে যাবো বা এটা করবো সেটা করবো, কোনো খারাপ কথা না, কোনো কিছু না, যে এই কথায় যে আমি এখান থেকে চলে যাবো, আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। দেন ও যেতে দিবে না, আর আমি তখন বিয়ে করতে বলতেছি যে বিয়ে না করলে আমি থাকবো না তোমার সাথে, আমি তোকে বিশ্বাস করতে পারবো না। কি জানি কি মনে হচ্ছিল আমার তখন, হয়তো একটু লোভও লাগতেছিল, বা মানে নিজেকে হয়তো মানাতে পারতেছিলাম না যে ওঠার আমার লাইফ কিভাবে চলবে, যে কোনো মূল্যে ওকে আমার চাই, যেমন যা খুশি করুক ও ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ও তো স্বীকার করতেছে না যে এটা ও করছিল, এটা ফান ছিল, ও ঠিক হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে, ও এত কিছু পরে আমার জন্য কাঁদতেছে, ও ঠিক হয়ে যাবে, ও আমার হয়ে যাবে, বিয়ে করলে ও ঠিক হয়ে যাবে। দেন হচ্ছে বিয়ের ডিসিশন নেই, তো প্রথমে রাজি হয় নাই, দেন একটা সময় রাজি হয় যে বিয়ে করবে। দেন আমি আমার ফ্রেন্ডকে বলি, যে ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলি, তার খুব হেল্প করতো আমাকে, সাপোর্ট দিত, তো বলি যে আমি এখন বিয়ে করতে যাচ্ছি। তো ভাইয়াটা আমাকে এত পছন্দ করতো, সে আমাকে বলে যে আচ্ছা দেখো না, তুমি এটা ভুল করতেছো, তুমি এটা ঠিক করতেছো না, বা তুমি আমার ছোট বোনের মতো, তুমি চাচ্ছ তুমি যা করতে বলবো আমি তাই করবো, বাট আমি তোমাকে বলে দিচ্ছি তুমি এটা ঠিক করতেছো না, তুমি যেভাবে বলো যা বলো আমি শুনবো, আমি অ্যারেঞ্জ করে দিবো, আমি তোমার ব্যবস্থা করে দেবো, তুমি ছোট বোন আমার কাছে একটা জিনিস চাইছো আমি তোমাকে দিব। দেন ভাইয়াটা অ্যারেঞ্জ করে, সবকিছু অ্যারেঞ্জ করে। তো অ্যারেঞ্জ করার পর ওই দিন আমরা যাচ্ছিলাম, ফার্স্ট মিট করি হচ্ছে আমরা ফ্রাম বিচে মিট করি একটা হোটেলে, রেস্টুরেন্ট হোটেল। ওখানে ভাইয়ারা নাস্তা করে, রোজার সময় ছিল তখন 2008-এর সেপ্টেম্বরের আর কি। তো রোজার সময় ছিল, ওনারা নাস্তা করলো, আমরা কেউ কিছু খাইনি। ওখান থেকে একটা ট্যাক্সি ক্যাব নিয়ে যেখানে বিয়ে করা হবে ওখানে আমরা গেলাম। তো যাওয়ার পরে ওখানে কথা হচ্ছিল সবার সাথে, সবাই ডিসাইড করতেছে কিভাবে কি করতে হবে, কাজে আসছে, কাগজপত্র সব নিয়ে আসছে। কোর্টের যে ব্যাপারগুলো, পরিচিত অ্যাডভোকেট ছিল, উনি বললো কোর্টে যাওয়ার ঝামেলা করার দরকার নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি ডিটেলস। তো সেসব ব্যবস্থা করে দিল, কাগজপত্র নিয়ে আসলো। তো আমি ঘরের মধ্যে বসে আছি, আমার চারপাশে প্রায় 12-15 জনের মতো মানুষ চুপ করে বসে আসছেন। ঠিক তখন আমি এবারে ভাবতে পারতেছি না আমি যে ডিসিশন নিচ্ছি আমি কি ঠিক করতেছি না ভুল করতেছি, আমি কি করব। মানে সবাই সবার মতো করে কথা বলতেছে, আলোচনা করতেছে, আমি মনে হচ্ছে আমি যেন এই জগতে নাই, কারো কথা আমি শুনতেছি না। জাস্ট মানে কি যেন আমি চিন্তা করতেছি, আমি যেন কোথায় চলে গেছি। তো একটা কথা বলে রাখি, আমার খুব শখ ছিল, ছোটবেলা থেকে মুভি দেখে একটা শখ ছিল যে আমি একটা সাদা ড্রেস পরে বিয়ে করবো, সাদা গাউন গুলো পরে বিয়ে করবো। তো আমি খুব সাদা একটা ড্রেস পরে আসছি। আমার কখনো এক্সপেকটেশন ছিল না যে আমার বিয়েটা এরকম হবে, সবাই মিলে মজা করবে, আমি ফ্যামিলির খুব বড়, সবার একটা আশা ছিল। আপু আমাকে অনেক বলতো যে আমার মেয়েটা আমার এরকম হবে, আম্মু বলতো এরকম হবে, খালামণিরা ফাইজলামি করতো। তো আমি যেভাবে বিয়ে করতেছি আমি মানে মানতে পারতেছি না যে এরকম কেন, আমাকে কেন এরকম করতে হচ্ছে আজকে। আমি সাদা একটা ড্রেস পরে এরকম বসে আসছি, মাথার উপর ফ্যান, চুল উঠতেছে, কই যেন গেছি আমি, একটা লাল পাঞ্জাবি পরে আসছিল, ও পাশে বসে আছে। আমি কোন একটা জগতে হারাই গেছি। তো কে যেন আমাকে একটা ধাক্কা দিল যে ওটা বিয়ে পড়ানো হবে। তো আমি এই জগতে ফিরে আসছি, তখন সবাই বলতেছে ওটা মাথায় ঘুমটা দাও, মাথায় ঘুমটা দাও, বিয়ে পড়ানো হবে। এখন আমি নির্বিকার, আমি কি করতেছি আমি জানি না। আমার একটা ফ্রেন্ড এসে মাথায় ঘুমটা পড়াই দিল, কাছে বিয়ে পড়ালো। অনেক সময় নিলাম আমি কবুল বলার জন্য, বলবো না কি হবে বললে, আমার হচ্ছে না বলে ফেললাম আমি, হয়ে গেল। তো সবাই মিষ্টি টিষ্টি খাইলো, খাওয়া দাওয়ার পরে ওখান থেকে আমরা বের হলাম। বের হয়ে একটা ট্যাক্সি ক্যাব নিয়ে মিরপুর 10, ওখান থেকে আমরা আবার রিক্সা নিয়ে বসুন্ধরায় আসলাম। এবার বসুন্ধরায় খুব যেতাম তখন। বসুন্ধরায় আসলাম, আসার পরে মানে রোজা রাখি নাই, বাট কেউ খায় নাই সকাল থেকে, একদম না খাওয়া। দুপুরে ওখানে বসলাম, বসার পরে ওকে জাস্ট একটা কথা বললো, মানে বিয়ের পর প্রথম কথাটা ছিল আমার যে I just hate you। আমি বিয়ের পর ওকে ফার্স্ট শুনতে হইলো যে I just hate you। আমি একটা মানুষকে বিয়ে করলাম, দুইটা মানুষ যখন বিয়ের ডিসিশন নেয়, যে পরিস্থিতিতে হোক যেভাবেই হোক, মানুষের লাইফে ঘটনাটা তো একবারই ঘটে। আমি তো দুজনকে ডিসকাস করে বিয়ে করছি, যে সিচুয়েশনেই করি না কেন, মানুষের লাইফে তো এটা একটা আনন্দের সময়। সেই সময় জাস্ট বিয়ে করে আমাকে শুনতে হইলো যে I just hate you। আমি তো চুপ করে আসি,
কি খাইলাম কি করলাম জানি না। ওখান থেকে রিক্সা নিয়ে, খাওয়া করে বসুন্ধরা থেকে রিক্সা নিয়ে আমরা ইয়েতে আসলাম। আমি আমার বাসায় চলে গেলাম, আমার বাসায় চলে গেল। দেন মানে তখন ওকে যে আমি মিস করতেছি, ওর বাসায় গেছে, আমি আমার বাসায়, আমি সহ্য করতে পারতেছি না। মানে পেয়েও যেন পাইলাম না আমি, কি যেন হলো আমার, কেমন যেন একটা অনুভূতি, আমি খুব কষ্ট পাচ্ছি। ও তখন থেকে আমার সাথে কেমন করতেছে যে আমি এটা করলাম, খুব খারাপ একটা কাজ করলাম, আমি কি যেন করে ফেললাম আমি ওর। দেন আমাদের মধ্যে তখন আবার আগের মতো কথা হচ্ছে, মনে হচ্ছে বাউন্ড, কথা বলতে বাউন্ড, দেখা হচ্ছে, দেখা করতে বাউন্ড, বাউন্ডনেস চলে আসছে, করবে মানে বাধ্য তাইও করতেছে এরকম। আবার ঝগড়া, প্রচন্ড তখন ঝগড়া শুরু হয়ে গেছে, আবার প্রচন্ড ঝগড়া। তখন যেন মানে আমার আরেকটু অধিকার, আমি কোনো কিছু মানতে পারতেছি না। আমি ও যে এরকম একটা কাজ করলে আমি ওকে টোটালি বিশ্বাস করতে পারতেছি না। তখন ও যে জিনিসগুলো নিয়ে আমি আগে, আমার কোনো রকম কোনো হেজিটেশন ছিল না, কনফিউশন ছিল না। ওর একটা বেস্ট ফ্রেন্ড যদি মেয়ে হয়, তার সাথে যদি মিশে, আমার খুব কষ্ট লাগে যে না, এখানে সামথিং রং। আমি টোটালি কাউকে বিশ্বাস করতে পারতেছি না, ওর কোনো কিছু আমি বিশ্বাস করতে পারতেছি না। একটা মিনিট ওর ফোন ওয়েটিং থাকলে আমার সহ্য হয় না, মুখ ভেঙে যায়। একটা মিনিট যদি আমার ফোন না ধরে আমার সহ্য হয় না, ও কি করতেছে, ও কোথায় আছে, এরকম একটা ব্যাপার। আর ওর যথারীতি ইগনোরেন্স ব্যাপারগুলো চলতেছে। আর কি কথা, মনে আমার চাঁদও চাই, সূর্যও চাই, আমি কি করি বলো তো, এরকম মানে আমি জাস্ট বুক ভেঙে যাই, আমি সহ্য করতে পারি না। কি বলতেছে এগুলো, কি বলো তুমি এগুলো, চুপ করে থাকি। আবার তারপরে আবার একদিন খুব কান্নাকাটি, খুবই আমাকে একদিন বলতেছে যে দেখো সালমান, যা হয়েছে আসো আমরা ঠিক করে ফেলি সবকিছু। আচ্ছা, আমারও দোষ ছিল, তোমারও দোষ ছিল, আমি তো সব মেনে নিয়েই তোমাকে বিয়ে করছি, আসো আমরা সব ঠিক করে ফেলি। ও আমাকে বলতেছে যে তুমি যদি আমার সাথে ঠিক করতে চাও, দেন তোমাকে একটা জিনিস মানতে হবে, যে আমি লাভ করছি, আমি কোনো পাপ করি নাই। আমি পুরো মানে হতবাক হয়ে গেলাম, যে একটা কাজ করলো যেটা নিয়ে ওর মধ্যে কোনো সরি নাই, কোনো কিছু নাই। ওটা নিয়ে সে একটা স্বীকার, নিজের মনে একটা দাঁড় করাইছে যে আমি লাভ করছি, আমি কোনো পাপ করি নাই। দেন তাহলে আমি কি? ওইটা যদি ওর লাভ হয়, পাপ যদি না হয়, আমি কি তাহলে? আমাকে খুব রিকোয়েস্ট করলাম যে আসলে ঠিক করে ও আমাকে এই কথাটা শোনাই দিল। আমি কান্নাকাটি, প্রচন্ড কান্নাকাটি, স্টুডেন্টের পাশে পড়ে গেছি। তো আমি কোনোভাবে চোখের পানি থামাতে পারতেছি না। স্টুডেন্ট আমাকে ছোট তো জিজ্ঞেস করতেছে পড়ে মিস আপনার কি হয়েছে? কিছু হয়নি বাবা, আমার চোখে কি যেন পড়ছে, কেন জানি খালি চোখ দিয়ে পানি পড়তেছে। আমি কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, জাস্ট কেঁদে যাচ্ছি। কি পড়াচ্ছি আমি জানি না, বারবার একটু পর টিস্যুতে চোখ মুছতেছি, বাথরুমে ধুয়ে আসতে, চোখের পানি আর কোনোভাবে আমার থামতেছে না। আমাকে কি বললো এরকম তো চলতেছে। তারপরে একটা সময় আসলো, মানে আমি তো বিয়ে করে ফেলছি, এখন তো ও আমার অন্য কেউ না, আমার নিজের কেউ। ওর প্রতি তো আমার কিছু চাওয়া থাকে, কিছু চাহিদা থাকে, কিছু পাওয়ার আশা থাকতে পারে আমার। আমি কিছু ব্যাপারগুলো নিয়ে ওকে রিকোয়েস্ট করা শুরু করি যে এটা করতে হবে বা ওটা করতে হবে। তো হাজবেন্ড ওয়াইফের যে রিলেশনটা এতদিন হয়ে যাচ্ছে, ওর আর আমার মধ্যে রিলেশনটা হচ্ছে একটা কাগজের রিলেশন, নাথিং এলস। একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও একটা ক্লোজনেস থাকে, হাতটা তো তারা ধরে। আগে সে প্রচুর পাগলামি করতো, যখন আমি বৈধ, যখন অবৈধ ছিলাম তখন অনেক পাগলামি করতো। অবৈধই বলবো, কারণ ওটা কোনো লিগাল রিলেশনশিপ ছিল না। যখন আমি তার লিগাল, যখন সে আমাকে চাইলেই পাইতে পারে, তখন সে টোটালি আমাকে অ্যাভয়েড, মানে আমি যেন কি একটা, আমাকে কাজ করলে ওই ঘা চলে যায়, এরকম একটা অবস্থা। আমার রিক্সায় যাইতাম, দুজনের মাঝখানে যথেষ্ট ফাঁক। একটু সরে গেলে সরে বসতে পারো না, কাজ করলে ডোন্ট টাচ মি, আমাকে ধরবা না। হাত ধরছি, এটার মধ্যে কি কোনো উষ্ণতা আছে, তুমি যেটা ধরছো, এরকম খুব কষ্ট লাগতো আমার। আমি আবৃত্তি করি, তো একদিন টিএসসিতে যাচ্ছিলাম, আমার প্রোগ্রাম রিহার্সাল চলতে, যাচ্ছি আমি টিএসসিতে। যাওয়ার সময় দেখি রাস্তার মধ্যে দুজন দাঁড়ায় কথা বলতেছে কলেজের সামনে। আমি সহ্য করতে পারতেছিলাম না। আমি প্রচন্ড মনে দোয়া করতাম যেন আমাকে এরকম কিছু যেন কোনোদিন দেখায় না, আমি যেন কোনোদিন ওদেরকে যেন এভাবে একসাথে না দেখি। আল্লাহ প্লিজ এরকম কিছু আমাকে দেখাও না। আমি কিভাবে যেন আমি বুঝিয়ে ফেলতাম অনেক কিছু যেরকম হইতে পারে, খুব আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ এরকম করো না আমার কখনো। দেন আমি ওকে দেখি ওরকম দাঁড়ায় ওরা দুজন কথা বলতেছে। আমি মানে কলেজ গেট থেকে সাইন্সল্যাব পর্যন্ত কন্টিনিউয়াস আমি তাকে ফোন দিতে থাকি, কন্টিনিউয়াস। ও আমার ফোন ধরে না। ওর এক ফ্রেন্ডকে ফোন দিয়ে বলেছি তুমি একটু দেখো তোর কি হয়েছে। ও কন্টিনিউয়াস ওকে ফোন দিতে থাকে, ও ফোন ধরে না। দেন ওদের বোধহয় কথা যখন শেষ হয়, একটা সময় ও ফোন ব্যাক করে আমাকে, এবং ব্যাক করে ও বুঝিয়ে ফেলে যে আমি দেখে ফেলছি ওদেরকে। তখন আমি তো কাঁদতেছি প্রচন্ড। ও তখন আমাকে অনেক রিকোয়েস্ট করে বুঝে ওর কলেজে নিয়ে আসে। কলেজে আসে আমি কাঁদতেছি। ফ্রেন্ডদের সবাইকে ডাকা হয়েছে, সবাই আসছে, সবাই আমাকে বুঝাচ্ছে।
তখন সবাই মিলে ওকে ডিসিশন নিতে বলতেছে, যে বিয়ের 2 মাস পরে ওকে ডিসিশন নিতে বলা হচ্ছে যে তুমি কার সাথে থাকতে চাও, ওই মেয়েটার সাথে থাকতে চাও না মোনার সাথে থাকতে চাও। ও কিছু বলে না, ও একদম চুপ। তারপরে ও বলছে যে একটাবার, ওর একটা ফ্রেন্ড আছে খুশবু, ওকে বলতেছে তুই একটাবার বল তুই কি চাচ্ছিস, সালমান এরকম করিস না, তুই এতটুকু আশা ওকে দে। ও নির্বিকার। ও তখন একটা সময় যে বলতেছে যে মোনা যা বলবে তাই। সালমান বলতে যেটা বলছে সেটা হচ্ছে সালমান বাঁধন ওর নাম। ওকে নিকনেম কোন নামে চিনে, বাঁধন না সালমান? সালমান বলে কলেজের সবাই চিনে, রিলেটিভ ফ্রেন্ড বাসা সবাই বাঁধন বলে চিনে। আচ্ছা, তাহলে বাঁধন বলেই আমরা সামনের দিকে অনুষ্ঠান দিকে গিয়ে দেন তো ভাবতেছি ফ্রেন্ডরা ওকে বুঝাচ্ছে তুই কিছু বল, একটা আশা দে ওকে। ও তখন আমার উপর ছেড়ে দিল, ওর ডিসিশন গুলো সবসময় আমার উপরেই ছেড়ে দিত, আমি যা বলবো তাই, তুমি ও মোনা যা বলবে তাই। বিয়ের 2 মাস পরে আমাকে ডিসিশন নিতে হচ্ছে যে ও আমার সাথে থাকবে না ওর সাথে থাকবে, আমাকে ডিসাইড করতে হচ্ছে। তখন কিছু বলি না, কাঁদতেছি। দেন একটা সময় বললাম আচ্ছা ঠিক আছে, আমি ওকে সাথে থাকতে পারবো না, ওর সাথেই থাকবো। আবার আমরা একসাথে আসি। তারপর এরকম প্রচন্ড ইগনোরেন্স, আমি যেন কে কোথাকার কে, মানে পায়ে পড়ে একদম নির্লজ্জের মতো ওর সাথে আসি। টোটালি সে আমাকে সহ্য করতে পারতেছে না, আমিও ওকে ছাড়তেছি না, ও সহ্য করতে পারতেছে না, আমিও ছাড়তেছি না। টুবি কন্টিনিউ চলতেছে। ও মাঝে মাঝে মেয়েটাকে নিয়ে কথা শোনাই, তো আমার ওকে নিয়ে কিছু বলতে আমি সহ্য করতে পারতাম না। একটু তুলো কম্পেয়ার করে ফেলতো, ও তো অনেক সুইট, ও তো এই, বা ও একটা সময় আমাকে অনেক হেল্প করছে যখন আমি তোমাকে পাই, তুমি ছিল না এরকম। তো এগুলো কথাগুলো আমার একদম সহ্য হতো, খুব কষ্ট লাগতো। ও অনেক তুলনা দিত আমাকে, বা কোথায় একটা জায়গায় ঘুরতে গেছি, জানো এই জায়গাটা আমরা এখানে আসছিলাম একবার, জানো আমরা ওরা এই জিনিসটা খেতে একদম পছন্দ করতো না। আমার মানে বের হওয়াটাই মানে পুরো বিষাদ। আমার কোন মেডিকেলে আছে? সোহরাওয়ার্দী মেডিকেল। আমার কোনো কিছু ওর ভালো লাগে না। একটা ড্রেস পরে আসছি, এই ড্রেসটা তুমি আর কোনোদিন পরে আসবে না, একটা জুতা পরে আসছি, এটা কোনোদিন তুমি পরে আসবে না। আমার কোনো কিছুই যেন ওর ভালো লাগে না, তখন সবকিছু অসহ্য। আর কলেজে যদি একটা কিছু হতো, কলেজে হয়তো মেয়েটা কারোর সাথে কথা বলছে, দেন এসে আমার কাছে কান্নাকাটি করতো, এটা নিয়ে মন খারাপ করতো যে জানো আজকে না ও এটা করছে, আমার ভালো লাগতেছে না। আমার সাথে বের হয়েছে, সে ওর জন্য মন খারাপ করতো। আর একটা কথা, ওর কলেজের প্রত্যেকটা ফ্রেন্ড, ম্যাক্সিমাম ফ্রেন্ড আর কি, শুরু থেকে আমাকে চিনতে অনেক পছন্দ করতো। একটা সময় এই ব্যাপারটা জানার পরে ও যখন ওর আচরণগুলো যখন দেখে, ওরা ওকে অ্যাভয়েড করা শুরু করে। ওরা অনেক বুঝে ওকে, বাট ও বুঝে না। একটা সময় টোটালি ওরা অ্যাভয়েড করা শুরু করে, কেউ আর ওর সাথে মিশে না। তো এটার জন্য আমাকে দায়ী মনে করতে এখনো করে, এবং এটা নিয়ে আমাকে কন্টিনিউয়াস অপমান করতে থাকতো। আমি যেন সবকিছু নষ্ট করে দিচ্ছি, ওর কোনো দোষ নাই। কলেজের ফ্রেন্ডরা কথা বলে না আমার দোষ, ওর সবকিছু ও অ্যাফেয়ার করছে সেটাও আমার দোষ, সবকিছু আমার দোষ, আমার জন্য এরকম করছে। এবং কন্টিনিউয়াস একটা অপমান। আস্তে আস্তে দু একজন করে সবাই মোটামুটি জেনে যাচ্ছে। সবাই আমাকে বুঝাচ্ছে যেমন এটা কি করছো তুমি, সরে আসো, ব্যাক করো, সবাই বুঝাচ্ছে। আমি আর সহ্য করতে পারতেছি না, ওকে আমি পাচ্ছি না, সহ্য করতে পারতেছি না। দু একজন করে আমি তখন শেয়ার করতেছি খুব কাছের কাউকে যে আমি কি করি বলতো, আমি এখন কি করবো। দেন ওরা সবাই আমাকে বুঝাচ্ছে, মনে দেখ অনেকভাবে বুঝাচ্ছে, বাট আমি কারো কথা শুনি না, মানে নাছোড় বান্দা। ওকে ছাড়া আমার চলবেই না, ওকে আমার চাই, ওকে আমার লাগবে। একটা করে আমার ফ্রেন্ড গুলো এরকম সরে যাচ্ছে, বুঝতে ওরা টায়ার্ড। ফোন করে আমি একজনের কাছে কাঁদতেছি, দেখো আমার সাথে এরকম করলে আমার ভালো লাগতেছে না, আমি কাঁদতেছি কন্টিনিউয়াস। একটা সময় সবাই মানে ফেড আপ, তুই যদি ওর কথা বলিস আমাকে ফোন করবি না, এরকম। আস্তে আস্তে আমার ফ্রেন্ডরাও সরে যাচ্ছে। একটা ফ্রেন্ড এরকম বলতেছে যে তুই যেদিন ওর সাথে ব্রেকআপ করবি সেদিন আমাকে ফোন দিবি, এর আগে ফোন দিবি না, বা যেদিন তোরা ব্রেকআপ হবে তোদের সেদিন খুশি সমাজটা সবার আগে আমাকে জানাবি। মানে একটা সময় যে জিনিসটা সবার কাছে অনেক রেসপেক্টেড ছিল, আমাদের রিলেশনটা সবাই অনেক রেসপেক্ট করতো, এখন মানে সবাই বিরক্ত ব্যাপারটার উপরে। পরিস্থিতিটা তাহলে কোন দিকে যাচ্ছে? এই তো খারাপ চলতেছে, খারাপ ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে। কি অনেক বড় রকমের কোনো ঘটনার মধ্যে দিয়ে আপনি গেছেন যে জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি বাঁধনের প্রতি আপনাকে বিষিয়ে তুলেছে বা তিক্ততা সৃষ্টি করেছে, এই ধরনের কোনো ঘটনার ভিতর দিয়ে কি গেছে এর মধ্যে? অ্যাটিটিউড অনেক বড় ব্যাপার একটা রিলেশনে, যেটা একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে অনেক বড় রিলেশন যেটা ছিল, যে ওর কাছে কিছু আমি চাইতাম, ও বলতেও পারে না, বাট আমি ওর কোনো কিছু বিলিভ করতে পারতাম না। আমি কন্টিনিউয়াস ওকে প্রেশার দিয়ে যেতাম। আমার মনে হয়তো ও ইচ্ছা করে আমার সাথে এরকম করতেছে না। আমার সবচেয়ে কষ্ট লাগতো যে ও আমাকে অ্যাকসেপ্ট করতে পারতেছে না, এজ এ ওয়াইফ ও আমাকে মানতে পারতেছে না। ও বিয়ের কথা টোটালি সহ্য করতে পারতো না, ওটা মনে হয় আমার দম বন্ধ হয়ে আসে, আমার মাথা ভারী হয়ে আসে, ওটা নিয়ে কিছু আমাকে বলবা না, এরকম
বিয়ে ব্যাপারটা সহ্য করতে পারতো না। আর টুকটাক তো আছে, চলতেছে চলতেছে ঝগড়া, সিলি ব্যাপারগুলো নিয়ে চলতেছে। আমার কোনো কিছু ওর ভালো লাগে না, কোনো কিছু ওর সহ্য হয় না। সব মানে আমি যেন একটা কি, ও আমাকে ফোন করে, খবরদার তুই আমাকে ফোন দিবি না। তখন তুমি থেকে তুই কন্টিনিউয়াস গালিগালাজ, মানে এত নোংরা কথা আমি শুনতেছি, এত নোংরা কথা বলে দুনিয়ার কোনো মানুষই শোনে না। পৃথিবীর সবচেয়ে খারাপ কথাটা আমি শুনতেছি, খারাপ কথাটা আমাকে বলতেছে, গালিগালাজ করতেছে, অসহ্য। একটা স্টেজে সে আমার গায়েও হাত তোলা শুরু করে দিল। আমি বিলিভ করতে পারতেছি না যে মানে এই যে মানুষটা আমাকে এত লাভ করতো, সে আমার গায়ে হাত তুললো। আচ্ছা, খুব খারাপ, খুব অন্যায় কিছু করে ফেলছি, ওকে ঠিক আছে। দেন তারপরে কেউ আমাকে এত বড় একটা গালি দিতে পারলো, বা আমাকে এরকম এরকম খারাপ একটা। প্রথমে একদিন দেখা গেল একটা থাপ্পড় মারলো। প্রথমে ও আমার মুখে থুতু দিল। আমি তানিয়াকে নিয়ে কিছু একটা বলতেছিলাম, মেয়েটার নাম তানিয়া। তো ও আমার মুখে থুতু দিল। মানে ও যখন আমার প্রতি খুব ইগনোরেন্স দেখাতো, আমি সহ্য করতে পারতাম না। একটা স্টেজে যে আমি এরকম মেয়েটাকে নিয়ে কথা শোনাই দিতাম, অপমান করতাম, তুমি নিশ্চয়ই ওর প্রতি এরকম, যার কারণে তুমি আমার সাথে এরকম করতেছো। তো একদিন তানিয়ার কি কথা উঠলো, আমার মুখে থুতু দিল। আমি জাস্ট হতে পারি, কি হলো এটা, খুব কষ্ট পাইলাম, কান্নাকাটি করে বাসায় আসলাম। দেন আরেকদিন এরকম হয়তো তানিয়ার কথা উঠলো বা কিছু নিয়ে লেগে গেল, ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। তখন আমি এরকম কাঁদতেছি যে কি করলাম। একটা মানে আস্তে আস্তে খারাপ জিনিসগুলোর সাথে একটু অভ্যস্ত হচ্ছি, খারাপ দিয়ে গায়ে হাত তোলা, এরকম করা চলতেছে। এরকম আস্তে আস্তে খারাপই যাচ্ছে। ওর আচরণ দিন দিন মানে টলারেবল হয়ে যাচ্ছে, টলারেবল হচ্ছে না, এরকম অবস্থা। ও আমার সাথে বের হয়ে রাস্তার মধ্যে সিগারেট করা শুরু করছে। কোনো কিছু নিয়ে ঝগড়া লেগে গেল, অজ্ঞান হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, রাস্তার মধ্যে চিৎকার করতেছে। হঠাৎ রিক্সা থামার, রিক্সা থেকে দৌড় দেওয়া শুরু করছে। আমি উল্টা আবার রিক্সা নিয়ে পেছনে পেছনে ওর সাথে দৌড়াচ্ছি। প্রায় ঘটতো, প্রায়। ও একটা সময় মানে আমার দেখতে ইচ্ছা করতো, আমি আবার ভয়ে বেরোতাম না ওর সাথে, এরকম শুরু হতো। মানে ওর বের হবো বলেই ভয়ও লাগতো, আবার আমি সহ্য করতে পারতাম না, ওর সাথে আমার দেখা করতে হবে এরকম। ও থাপ্পড় দিত, লাথি দিত, কি করতো একটা সময়। এখনকার অনুভূতি কি, মানে এই যে এত কিছুর পরেও তার প্রশ্নে আপনার অনুভূতি, বর্তমান অনুভূতিটা কি? গুরু, আমি বিশ্বাস করতে পারি না ওর কোনো কিছু, একদম বিশ্বাস করতে পারি না। আমার মনে হয় এই মানুষটা অচেনা, এই মানুষটা বাঁধন না, এই মানুষটাকে আমি চিনি না, টোটালি অচেনা। আমার মনে যে ও যেন কোথায় হারায় গেছে। আমি ওয়েট করতে থাকি যে একদিন ব্যাক করবে, ঠিক হয়ে যাবে আমাদের সবকিছু। আমি এই মানুষটাকে চিনি না, আমি এই মানুষটাকে বিশ্বাস করতে পারি না। এটা কে আমি চিনি না, আমার মনে আমার বাঁধন হারাই গেছে। একদিন মানে কি এখনো আপনি প্রায়শই খুঁজে ফেরেন যাতে করে আপনি যে মানুষটাকে চিনতেন সেই বাঁধনটি আবার ফিরে আসুন, এই ধরনের অবস্থা না, নাকি আপনি বাঁধনের সাথে আসলে এই সম্পর্কটি আর সামনের দিকে টেনে নিয়ে যেতে চাচ্ছেন? আমি ডিসিশন নিতে পারি না, আমি কনফিউজ। একবার মনে হয় ছেড়ে দিব, আবার ওকে ছাড়া আমি চলবো কি করে, ওকে ছাড়া আমার চলবে না। ওকে কন্টিনিউয়াস গালিগালাজ করতেছে, আবার আমি ওকে ফোন দিয়ে যাচ্ছি, প্লিজ একটু দেখা করো, প্লিজ একটু কথা বলো। ও হুমকি দিত, তুই আমাকে দেখা করতে বলবো, আমি রশি দিয়ে গলায় রশিতে ঝুলে যাবো। এরকম রশিও বানাতো ঘরের মধ্যে, মানে ঝুলে যেত। তখন ওরা আম্মু আমাকে তখন ফোন করে বকাঝকা করতে যেত, আমার ছেলে তোমার জন্য এরকম মারা যাচ্ছে, এই করতে অনেক কিছু ক্রিয়েট করতো। কলেজে সবার সামনে ওই মেয়েটা যখন কারোর সাথে কথা বলতো এরকম অজ্ঞান হয়ে যেত, কান্নাকাটি করতো, অসুস্থ হয়ে যেত, এরকম সময় ধরে মনে আপনার কথা আমি শুনছি। এবং সবচেয়ে দুঃখের যেটি বিষয় সেটি হচ্ছে যে দীর্ঘ সময়, প্রায় সময় ধরে আপনার গাল বেয়ে যে পানি গড়িয়ে পড়েছে এবং যাকে ঘিরে এতগুলো কথা উঠে এসেছে, সেই বাঁধনকে আমরা চেষ্টা করবো এখন ফোনে নেওয়ার। কিন্তু এই অপশনটা অ্যাকচুয়ালি এই কারণেই যে বাঁধনকে ফোনে নেওয়ার যে চেষ্টাটা, সেটা এই কারণেই যে সবাইকেই কথা বলার অধিকার দেওয়া উচিত, আসলে পুরো বিষয়টা কি সেটা জানার জন্য চেষ্টা করা উচিত। আমি এখন বাঁধনকে ফোনে নেওয়ার চেষ্টা করব। This track was downloaded from fusionbd.com. হ্যালো বাঁধন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? বাঁধন, আমি লাভগুরু বলছি আমার ভালোবাসার স্টুডিও থেকে। বাঁধন, এতক্ষণ আমরা যে আজকের যে আমার ভালোবাসার আজকের যে অতিথি বন্ধু মোনা আপনার কথা শুনতে পাচ্ছে, মোনার জীবনের কথাগুলো আমরা শুনছিলাম। এটা আমাদের দায়িত্বের মধ্যেই একটি পড়ে যে পুরো বিষয়টা একবার যার সম্বন্ধে কথা বলা হচ্ছে তার সাথে একটু চেক করে নেওয়া, আসলে বিষয়টা কি, তার দৃষ্টিকোণ থেকে বিষয়টা কি, সেই ব্যাপারগুলোকে একটু কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা। আপনি আমাদের সাথে ফোনে থাকবেন, শুধু আমি আর 1 মিনিট সময় নিব। সেটি হচ্ছে যে আমার কাছে মোনার কথাগুলো শুনতে গিয়ে যেটা মনে হয়েছে যে মোনার তরফ থেকে আপনার প্রশ্নে যে বেসুমার ভালোবাসা, আপনার প্রশ্নে যে প্রচন্ড রকমের টান, আপনাকে ঘিরে যে তার পুরো পৃথিবী, যে প্রসঙ্গটা মনে এতক্ষণ ধরে উত্থাপন করছিল, সেখানে কিছু বিষয় আমার কাছে বৈসাদৃশ্য লেগেছে। তার মধ্যে হচ্ছে যে মোনার এই যে টান থেকে হয়তো পজিটিভনেস অথবা কিছুটা ক্ষেত্রে ডমিনেটিং কিছু অভিব্যক্তি চলে এসেছে, যেটা আপনার হয়তো এটা মোনার তরফ থেকে হয়তো এটা কন্ট্রোল করার সুযোগ ছিল।
এবং এইসব বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে পরবর্তীতে এই ব্যাপারগুলো নিয়ে আমরা পুনর্মূল্যায়ন করব। আমরা সরাসরি চলে যাচ্ছি আপনার কাছে। আপনি যে কথাগুলো এখন বাঁধন আমাদেরকে বলবেন, শুধু একটিবার মনে করে নেওয়ার চেষ্টা করবেন যে যেই স্টুডিও থেকে কথা বলছি এখন আমি, সেই স্টুডিওটা কোনো বিনোদন ধর্মীয় স্টুডিও না। স্টুডিওটা হচ্ছে একটি কনফারেন্স সেন্টারের মতো, যে প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ তার মনের কথা অকপটে বলে এবং লাখো মানুষ আপনাকে শুনছে। তো আমরা চাইব যে আপনার জায়গা থেকে সঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করবেন। জি বাঁধন, আপনি বলুন। আমি কিছু বলার খুঁজে পাচ্ছি না আসলে। আমরা কি ধরে নিব যে মনার কথাগুলো তাহলে যা বলেছে পুরো অর্থে উনি যেটা জানিয়েছে আমাদেরকে সেই তথ্যগুলোই সঠিক? না, আমি প্রবলেম হচ্ছে প্রতিটা তথ্য, হ্যাঁ, ও ভাবতেছে সঠিক। প্রতিটা তথ্য বারবার আমি ওকে যাচাই করে দিচ্ছি। প্রতিটা তথ্য মানে অ্যান্সার আমি ওকে এক একটা অ্যান্সার কয়েকবার করে বলেছি, বুঝাইছি ওকে, হ্যাঁ, তারপরেও সে বুঝতে রাজি না। যেমন যদি আমি শুরু করি গায়ে হাত তোলার কথা, খুব সুন্দর ভাবে আমাকে তো একেবারে মানে সমাজের কি বলে সবচেয়ে খারাপ গায়ে হাত তুলে দিল। এর আছে আরো অনেক কাহিনী করছে, আপনারা কেউ বোধহয় জানেন না। মানে আমরা শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে, আপনি বলুন, প্রথম থেকেই বলুন, আপনার মতো করে বলুন। আমি বলতেছি এর মাঝখানে আরো অনেক কিছু ঘটেছে, হ্যাঁ, মানে বলা মোটামুটি আমার লাইফটা মানে সরকার যেটা তো বলে তার থেকেও খারাপ হয়ে গেছে। একটা পর্যায়ে গিয়ে মানে কোনো অবস্থা ছিল না, হ্যাঁ। ও যেমন বলতে প্রচুর গায়ে হাত তুলতো, এটা করতো ওটা করতো, ও কখনো বলতে পারবে না যে আমি ওর গায়ে হাত তুলছি। তার আগে ও কখনো আমাকে আর টানিয়ে দিনে দুজন মিলে কোনোদিন কোনো কুৎসিত কথা বলে, ওর মুখ দিয়ে কোনো কুৎসিত কথা বের হয়েছে, জঘন্য কথা বের হয়েছে, এমন জঘন্য কথা বের হয়েছে যে আমি গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি, এটাও জানে। এখন মানে আমার কাছে অনেক প্রমাণ স্বীকারও করছি যে হ্যাঁ আমার দোষী হয়েছে, আর ওর কাহিনীতে অনেক ব্যাক হয়ে গেছে, অনেক ব্যাক। যেমন ও একবার বললো যে হ্যাঁ ও আমাকে মানে কি বলে এই যে রাস্তার মাঝখানে এর সাথে কথা বলতে দেখছে, এটা কাহিনী অ্যান্সার ও জানে। ও তার নিয়ে যে আফিসটা দিতে এসএমএস করতো যে আমাকে জিজ্ঞেস করতে আসছে, মানে কোনো কিছু অ্যান্সার জানতে চাইছে যে মনে আমাকে এসএমএস কেন করবো, আমার ফার্স্ট ফ্রেন্ড হিসেবে জানতে পারে, সে অবস্থা ও দেখছে। আমি ওই তো জানি, আমার সবাই তো জানে। আরো অনেক কাহিনী আছে যে আমি মানে কি বলে আমি চিন্তা করতে পারিনি আসলে ওই যে কাহিনীগুলোকে এভাবে কি করবে। আপনার কাছে কি মনে হচ্ছে যে ইনফরমেশন গুলো ম্যানিপুলেট করা হয়েছে? হ্যাঁ, অনেক মানে ইনফরমেশন ম্যানিপুলেট, ইনফরমেশন একটু ব্যাক হয়ে গেছে। আপনি বলুন তাহলে আপনার জায়গা থেকে। ব্যাকটা যেরকম মানে ও বলছে যে আইডিয়ার সাথে আমি রিলেশন করেছি, সেই করার আগেও কাহিনী আছে। তার আগে আমি অপরাধ করছে, মানে এ অপরাধের কোনো মাপ নেই। সে আসলে একটা সময় গিয়ে আমি জানি না সেই সময় আমি ছোট ছিলাম, হয়তো বাবা আমার বেশ ছিল বা আমিও আস্তে আস্তে ফার্স্ট ইয়ার থেকে আস্তে আস্তে বিজি হয়ে যাচ্ছিলাম, হয়তো ফ্রেন্ডের সাথে বেশি সময় দিচ্ছিলাম। এত বড় কোনো অপরাধ করিনি, ও যেটা করতে গেছে ও যেহেতু জিনিসটা উজ্জ্বল আসছে, ও যেহেতু এত বড় মানে পুরো ঘটনা ঠিকঠাক বলে না যে একটা মেন ফ্যাক্টর থাকে, পুরো ঘটনার মেন ফ্যাক্টরটাকে পুরোপুরি দাঁড়িয়ে চলে গেছে। তাহলে আপনি ফোনেই থাকেন, জানিয়ে যে প্রসঙ্গের কথা বলা হচ্ছে, যে ঘটনাটাকে আপনি এড়িয়ে গেছেন, যে ঘটনার জন্য এতগুলো ঘটনার জন্ম নিয়েছে, সেই ঘটনাটি কি? আচ্ছা, ও মনে করে যে ও যে অ্যাফেয়ার করতে গেছে এটার জন্য আমি দায়ী বলতে ভুলে আমি এখন স্পেসিফিক ভাবে জানবো যে ঘটনাটার কথা বাঁধন বলছেন। বাঁধন, আপনি ফোনে থাকবেন। ঘটনাটা যে হচ্ছে এরকম যে ও যখন আমাকে একটু ইগনোরেন্স করতো, আমার ফ্রেন্ডরা বলতো যে খোঁজ নিয়ে দেখো ওর কোনো অ্যাফেয়ার হয়েছে কিনা। আমি এটা বিশ্বাস করতাম না। ওর একটা ফ্রেন্ড ছিল সারার সাথে আমি কথা বলতাম ওর ব্যাপারে, ফোনে প্রচুর কথা বলতাম সারার সাথে। দেন ওই যে ওই একদিন নদীর কথা বললাম না, নদীতে যে ও আমাকে বলতেছিল 80% এর একটা কথা, ওই দিন আমার কাছে সরি যাচ্ছিল যে আমি বোধহয় এমন কোনো ভুল করে ফেলছি, আমি ঠিক বুঝতে পারতেছি না আমি কি করবো, আমি সরি যাচ্ছি তোমার কাছে, এরকম কিছু একটা কথা বলতেছিল। তো আমি তখন যা বোঝার মানে বুঝে গেছি। তখন আমার মনে হচ্ছিল যে না, ও আর আমার নাই, ও কিছু একটা করে ফেলছে, আমি এটা সহ্য করতে, এটা আমি ফেস করতে পারবো না, ঘটনাটা বলুন, যে কথা বলা ফেস করতে পারবো না এটা। দেন আমি সুইসাইড করার একটা ডিসিশন নেই। বাসায় আমি রেড কিলার খাই, রেড কিলার খাওয়ার পরে বাসা থেকে বের হয়ে যাই। মানে এরকম একটি টেন্ডেন্সি ছিল যে আমি রিক্সা নিয়ে ঘুরতে থাকবো আর মরে যাবো, রাস্তায় লোক থানায় দিবে, শেষ এরকম। তো ব্যাপারটা করি আমি ওই ব্যাপারটা ফেস করার ভয়ে যে ওর সাথে আরেকজনের কিছু আমি ঠিক জানতাম না তখন, ওর সাথে কারো কিছু এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি শুনতে পারবো না। দেন আমি সুইসাইড করার ট্রাই করি, মানে দুর্ভাগ্যক্রমে আর কি বেঁচে আসি, এটার কারণে এত কিছু। তো ও বলে আমাকে যে আমি সুইসাইড করতে গেছিলাম জন্য ও হচ্ছে আরেকটা অ্যাফেয়ারে চলে আসছে বাঁধনের কাছে। এটাই তো ঘটনা ছিল, তাই তো বাঁধন? এখন আমি যদি বলি, হ্যাঁ, যেটা ওকে বারবার কতবার বলছি আমি, যে ও সুইসাইড
সুইসাইড করার পরে অনেক কাহিনী করছে, অনেক কিছু করছে, সেটা আমি বলতে চাচ্ছি না। ঘটনাটা তো এটাই ছিল যেটা বলছিলেন আপনি, এটাই তো আমার ঘটনা। কথাটা বলতে চাচ্ছি, আমি যে অ্যাটেম্পটা নিচ্ছে, অ্যাটেম্পের আগে কারোর সাথে অন্য কোনো মেয়ের সাথে আমার কোনো রিলেশন ছিল না, এটাই সত্যি কথা। যদি মানতে না চায়, ও আজ থেকে 3 বছর থেকে জিনিসটা মানতেছে না। তুমি এই টাইপের মোটামুটি আপনি বলুন। ও যে 3 বছরের কথাটা মানতেছে না, না মেনে মানে ও মেন্টালি পুরোপুরি সাইকো হয়ে গেছে। আজকে হ্যাঁ বা কিছুদিন ও যে আমাকে বলে যে আমি ওই গায়ে হাত তুলছে অনেকটাই হবে না, 5-6 বার হবে, ওকে আই নো। আগে ও যা যা ঘটাচ্ছে, মানে যা যা করছে, ওই মেয়েকে নিয়ে ও পুরোপুরি মেন্টালি একটা মানে কি বলে হ্যাঁ একটা ঝামেলা প্রধান হয়ে গেছে। আমি, আমার ফ্রেন্ডরা, আমার বাবা মা, আমার রিলেটিভরা দিনের পর দিন, রাতের পর রাত ওকে বোঝানো হয়েছে যে ওই মেয়েকে জব দ্যাট প্ল্যাটফর্ম ইউজ হয়েছে, জব দ্যাট প্ল্যাটফর্ম ইউজ ওকে। প্রত্যেকটা আমার মা নিজেকে ওকে বারবার বুঝে যাচ্ছে, আমার ফ্যামিলি বুঝে যাচ্ছে, ফ্রেন্ডরা বুঝে যাচ্ছে, কেউ কখনো মানতে রাজি হয়নি। এখন না মানতে হয়েছি একটা ঝামেলার মধ্যে আমি একটা টার্ম একটা ফাইনাল পরীক্ষা, আমার জব পরীক্ষা ফেল করে বসতাম। কারণ আমার পরীক্ষা মাঝখানে এত ঝামেলা করছিল, কারো কথা শুনতেছিল না, কোনোভাবেই কিছু এক্সপেক্ট করতেছিল না, কোনোভাবেও কিছু এক্সপেক্ট করতেছিল না যে মানে ও এটা ঝামেলায় থাকতে পারে। ও পুরোপুরি ওই মেয়েকে নিয়ে এত অ্যাডিক্টেড হয়ে গেছে যে অক্ষতভাবে বোঝানো যাচ্ছিল না। যখন আমি পরীক্ষা ফেল করে ফেলি, হ্যাঁ, তারপর মোটামুটি আমি লাইফ থেকে কি বলে মানে পুরোপুরি আমি জ্ঞানটার ভাব করেছি। হ্যাঁ, জ্ঞানটার ভাব থেকে হাতে ঝামেলা, বিয়ের মধ্যে ঝামেলা চলে আসে, আরো কিছু ঝামেলা আছে। ওকে এই যে বলছি যে বিয়ে করতে চাইনি, বিয়ে করতে আমার জন্য একটা কিছু ছিল না, আমার ফ্যামিলিতে ঝামেলা ছিল। একটা জিনিস কিন্তু জানতো সবাই যে আমি ওকে একটা কথা রিকোয়েস্ট করছিলাম যে আজকে আমি তোমাকে বিয়ে করতে পারি, শুধু তোমার পড়াশোনা ঠিক রাখার জন্য, কারণ আমি জানি তুমি পড়াশোনাটা করবে না। তুমি এই বিয়ের কথা যদি কেউ জানে, তাহলে আমার কি আছে সেটা আমি চেক করতে পারবো। আপনি যখন মেসেজ দিতেন অথবা আপনাদের এই যে আপনাদেরকে একসাথে দেখে নেওয়ার জন্য যে বন্ধুদের কাছে বসেছিলেন আপনারা, যে আসলে তানিয়ার সাথে আপনি বসেছিলেন কিনা, তানিয়াকে যে মেসেজ দেওয়ার প্রসঙ্গগুলো, এগুলো কি সত্য না? তানিয়াকে যে মেসেজ দিচ্ছিলেন আপনি, সেই মেসেজটা কি সত্য নাকি মিথ্যা? যেটা আমরা মোনার কাছ থেকে শুনলাম যে প্রচুর পরিমাণে মেসেজ দিতেন, ফোনে কথা বলতেন। ব্যাপারটা হচ্ছে যে আমি শুধু মনে শুধু ওই মেয়ের সাথে না, আরো অনেক মেয়ের সাথে বা অনেক ফ্রেন্ডের সাথে, সবার সাথে আমি ওরকম খোলামেলা ভাবে কথা বলতাম। আর মনে যেটা বলছি যে ওর মেসেজ দেওয়া আমি অন্য একজন দিচ্ছি, এখানে কিছু ব্যাপার আছে। ও আমাকে কিছু গানের লাইন এসএমএস করে দিত। হ্যাঁ, আমার সত্যি কথা হচ্ছে আমি সেই গানের লাইন গুলা মানে সবসময় সব জায়গায় ইউজ করতে, আমার কোনো কিছু আমাকে একটু ইউজ করতে, আমি কোনো ফ্রেন্ডের কোনো ক্ষেত্রে ইউজ করলাম। সমস্যা হচ্ছে যে বাকি যেগুলো আসছে, হ্যাঁ মানে অনেক ক্ষেত্রে ইউজ করলে বাকি সবগুলো আড়াই করে গেছে, কিন্তু আমি যে ওই মেয়ের ক্ষেত্রে ইউজ করছি সেটাই সামনে চলে আসছে, বাকি সবগুলো সবসময় আড়ালে পড়ে আসছে। এখন তো সুযোগ আছে আপনার সত্য কথাটি বলার। আসলে কি আপনি কোনোদিনই কখনই কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েননি? না, বলছিলাম তো, আমি বলতেছি তো, আমি তো অস্বীকার করতেছি না। সেই জড়িয়ে পড়ার ঘটনাটা কখন থেকে? এখানে কথাটা আছে, এখানে কথাটা একটু ডিফারেন্ট। সম্পর্কে ওরা বলছে হয়ে লাগে, জিনিসটা এরকম হয়। ও যখন হচ্ছে সুইসাইড করতে যায়, 1 মাস পরে হচ্ছে আমার ক্লাস পরীক্ষা, মানে মেডিকেলে যারা জানে তারা জানে প্রফেশনাল পরীক্ষাগুলো কত ইম্পর্টেন্ট। হ্যাঁ, 1 মাস মানে যখন আমি আমার বয়স কম, মাত্র 2 বছর ছিল তখন, তো আমি সবাই পুরোপুরি মানে কি বলে বলেছে ওকে যে মানে ওকে সুইসাইড করা থেকে বাঁচায় আনতে পারলাম, ঠিক আছে। তো সময় আমি মেন্টালি এত ডিভাইসেটেড হয়ে যাই, কোনোভাবে আমি মানতে পারছিলাম না যে আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমার সাথে এরকম কেন হলো, আমার লাইফে এরকম কেন হলো, এরকম কেন হলো। এটা করতে করতে আমি পুরোপুরি আরেকটা মেয়েকে দুর্বল হয়েছি, সেটা আমি অস্বীকার করবো না। সে সময়টা নেওয়া খুব অল্প, 1 মাস পুরোপুরি না। আবার কতদিন? 1 মাস। 1 মাস। আচ্ছা, তার নাম কি তানিয়া? এই যে নাম কি তানিয়া? হ্যাঁ, এবং এটা অনলি ওয়ান ওয়ে, এটা অনলি ওয়ান ওয়ে। আমার দিক থেকেই অনুভূতি ছিল, আর কোনো অনুভূতি তানিয়ার পক্ষ থেকে কোনো সাপোর্ট ছিল না, তাই তো? না। আচ্ছা, তারপর বলুন। তো তারপর জিনিসটা হচ্ছে ওই সময়টাতে আমি সত্যি কথা, ওই সময়টাতে আমার এত খারাপ সময় হয়েছে, আমি তো মানে সামনে পরীক্ষা বা ফ্যামিলি বা কোনো কিছু কেয়ার করতেছিলাম না যে কিভাবে আমি এই কৃতিটা নিবো, আমার কোনো দোষ ছাড়া আমি একজন এরকম করতে যাবো, সুইসাইড করছি। ও আচ্ছা, আইসে যেটা এই জন্যই সুইসাইড করতে গেছে, সেজন্য আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে যেভাবে হোক এর সাথে ঠিক আমি ঠিক করে নিচ্ছি যে এটা আমার মানে এর সাথে আমার লাইফ লিড করা, মানে আমি আর থেকে দূরে থাকছি, আমি আর কারো মৃত্যু দায় কোনোভাবে নিতে চাই না। আমি কারো মৃত্যু দায় নিতে চাই না। আমি জাস্ট
আমি ঠিক করে ফেলছি যেভাবে হোক আমাকে ওর কাছ থেকে দূরে চলে যেতে হবে। তো তারপর পরীক্ষা দিলাম, অনেক কিছু হলো, ও আমাকে বললো যে ও সব ছেড়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ, তো আমি তখন চিন্তা করলাম যে আমার গ্রামে একদিনে পুরোপুরি পড়াশোনা শেষ হয়ে যাবে, এটা তো হতে পারে না। আমি ওকে বিয়ে করে আগে সবসময় ভুলে যেতাম যে আমি যদি তোমাকে বিয়ে করে থাকি একটা কারণে করছি যাতে তোমার পড়াশোনাটা ঠিক থাকে, তুমি তাদের একজন তো হতে পারো। কিন্তু ওর জীবনের পুরোপুরি ওনারশিপটা নেওয়ার কি উদ্দেশ্য ছিল না? বিয়ের ক্ষেত্রে কি সেই কমিটমেন্টটা ছিল না আপনার? বিয়ের ক্ষেত্রে কি আপনার সেই কমিটমেন্টটা ছিল না যাতে করে ওর পড়ালেখার ব্যাপারটা তো ঠিক হয়, সেটা তো আপনি খেয়াল রাখবেনই, পুরো জীবনের দায় দায়িত্ব নিতে হবে, এই কমিটমেন্টটা কি মাথায় রেখে বিয়ে করেননি তখন? হ্যাঁ, সে কমিটমেন্টের মাথায় ছিল, সেটা যে মানে এত দ্রুত সামনে চলে আসবে সেটা মাথায় ছিল না। বাট আমার তো কখনোই আপত্তি ছিল না যে আমি পড়াশোনা শেষ করে একটা লেভেলে যাওয়ার পরে দায়িত্ব নিব, বা আমি যখন পড়াশোনাটা শেষ হবে সে লেভেলে যাওয়ার পর আমি দায়িত্বটা নিব। হ্যাঁ, আপনারা আরো অনেক কাহিনী আছে যেরকম মানে যেরকম বলছিল যে আমি বিয়ে করে ওকে ফার্স্ট কথাটা বলছি আই বিয়ে দিও। হ্যাঁ, কিন্তু সেটাও সত্যি না। বিয়ে করে ও একটা মানে ও আমার বিয়ের পরে হ্যাঁ কোন একটা জায়গায় যাওয়ার জন্য ইনসিস্ট করতেছিল। আমি ওকে বুঝাতেছিলাম যে এই জিনিসটা এখন ওর মধ্যে কখনই দরকার না, যেহেতু আমার মাথায় আরো সিরিয়াস টেনশন আছে যে আমি যেহেতু বিয়েটা করে ফেলছি সেটা এসে আমার ফ্যামিলির উপর সিরিয়াসলি পড়বে, খুবই সিরিয়াসলি পড়বে। হ্যাঁ, খুবই সিরিয়াসলি পড়বে। তো এটা নিয়ে ওখানে মধ্যে আমি খুবই আফসোস ছিলাম, তখন আমি কথাটা বলে ফেলছি। তো এর আগে আরো অনেক কথা হচ্ছে, ব্যাপারটা সত্যি হয় না যে এই যে ক্যান্টিন মেরে দিকে থেকে বসে আসা পর্যন্ত আমার দুজন মেরে থেকে কথা হয়নি, সেটা কথা। ওকে, একবার যদি আমি সরকার যাই জিনিসটা, তারপরে আস্তে আস্তে সময় আগাচ্ছে, ভালো কথা। তো সত্যি কথা যেটা আমি কারো কাছে অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, বিয়েতে আমরা হঠাৎ করে আবিষ্কার করে রাখতাম যে প্রচন্ড প্রেশারে হোক আর যে কারণে হোক আমি ফিজিক্যালি আনক্যাপেবল হয়ে কোনোভাবে আমি কিছু করতে পারি। আপনি কি ইম্পিটেন্ট এ ধরনের কোন রিকগনিশন ডক্টর দিয়েছে এ ধরনের কিছু, নাকি আপনার মেন্টাল স্ট্রেস থেকে ব্যাপারগুলো হয়েছে? আর আমি জানি না, কারণ আমার চেক করা কখনো আগ্রহ হয়নি। নো প্রবলেম, এটা এই ব্যাপারগুলো খুব যৌক্তিক ভাবে আছে, যদিও আমাদের বিভিন্ন ধরনের শ্রোতা বন্ধু আছে তারপরে যৌক্তিক ভাবে আছে। আমরা নিজেরাও জানি একটা দাম্পত্য জীবনকে ভালোই, দাম্পত্য জীবন একটা ব্যালেন্স যদি আমরা রিলেশনশিপ এক্সপেক্ট করি, সেখানে সবকিছুর মধ্যে এটি একটা অনেক বড় রকম উপলক্ষ, যাতে করে পরস্পর যখন পরস্পরের কাছে আসে সেটা যেন অনেক ভালো লাগার হয়। সেক্ষেত্রে এটি একটা কারণ হতে পারে যদি আপনি প্রচন্ড মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যেয়ে থাকেন, যেটা আপনি বলছেন, সেক্ষেত্রে হয়তো পার্টনারকে একটু সময় দেওয়া উচিত যাতে করে মেন্টালি সে রিফ্রেশ থাকে এবং যেভাবে সে তার ভালোবাসার মানুষকে নিয়ে সেই সময় থাকতে চায় সেভাবে থাকতে পারে। আপনি সামনের দিকে আগুন, সামনের কথাগুলো বলুন। তারপরে যে সময়টা, ওই সময়টাকে আমি খুবই বিজয় একটা সময়, সেই সময়টাকে আমি তখন আমাকে সাপোর্ট দেওয়ার সুযোগের কথা কন্টিনিউসলি তখন বলা শুরু করলো যে কন্টিনিউসলি বলা শুরু করলো যে আমার ওই মেয়েটার প্রতি এখনো আগ্রহ আছে বা চ্যালেঞ্জিং কিছু আগ্রহের কারণে আমি এখন ওর সাথে কিছু করতে পারছি কিনা কন্টিনিউসলি আমাদের এখানে চর্চা শুরু করা হলো। চর্চা মানে যে কথাগুলো জানতে, যে কথাগুলো শুনতে আমি আরো পুরোপুরি মানে পাগলের মতো করে দেখবো। আসলে পুরোপুরি পাগলের মতো হয়ে গেলাম তখন আমি, পুরোপুরি পাগলের মতো মানে আধা কথা বলা যায়। আপনি একটু ফোনে থাকবেন, আমি একটু মোনার সাথে কথা বলে নিই, একটু ফোনে থাকবেন। বাদন মোনা, যে কথা আমি বলছিলাম সে কথা আরেকবার বলি, সেটি হচ্ছে যে আপনার সামনে এখন আমি একজন অ্যাঞ্জেল, একজন ফেরেশতাকে আপনার সামনে নিয়ে এসে হাজির করানো হলো। আপনি চিন্তা করে দেখুন, আপনার সামনে একজন ফেরেশতাকে আমি হাজির করেছি, যে ফেরেশতার মধ্যে সব রকমের গুণাবলী আছে, সব রকমের গুণাবলী। যে গুণাবলীর মধ্যে পড়ে সে খুব প্রচন্ড রকমের কেয়ারিং, যে গুণাবলীর মধ্যে পড়ে সে প্রচন্ড রকমের লাভিং একজন পার্সন, যে অ্যাঞ্জেলের মধ্যে গুণাবলীর মধ্যে পড়ে সে আপনাকে আপনার মতো করে বুঝতে পারে, বুঝতে চেষ্টা করে এবং বোঝে। যার গুণাবলীর মধ্যে পড়ে আপনার জীবনের পুরোপুরি ওনারশিপ, পুরোপুরি দায় দায়িত্বটা সে নিজের কাছে নিজের করে নিতে চায়। যার গুণাবলীর মধ্যে পড়ে সে ফিজিক্যালি বা কোনোভাবেই সে ইম্পিটেন্ট না, দাম্পত্য জীবনকে সঠিক পথে প্রবাহিত করার জন্য যে শারীরিক সক্ষমতা থাকে তাও তারা। এই ধরনের সর্বগুণে গুণান্বিত কোনো অ্যাঞ্জেলকেও যদি আপনার সামনে হাজির করে দিই, একজন ফেরেশতাকে হাজির করে দিই, যার গায়ে যার গলায় আপনি বরমালা পরাবেন, কিন্তু আপনি যদি তার সাথে এই ধরনের কিছু কার্যক্রম করেন, যেমন আপনি যেটা বলেছেন সেটি হচ্ছে
তার প্রশ্নে আপনার প্রচন্ড রকমের ভালোবাসা থেকে, যে ভালোবাসাটা এক সময় চলে গেছে পজিটিভনেসের দিকে এবং সেখান থেকে চলে গেছে অনেকটা ডমিনেটিং পর্যায়ে, যে সবসময় একটা ডমিনেট করা, ও যেন আপনাকে আপনার মতো করে যা বলছেন তা যেন বুঝে আপনার মতো করে আপনাকে যেন বুঝতে সক্ষম হয়। মানুষ পার্টনারের সাথে যখন আমরা থাকি দাম্পত্য জীবনের পর থেকে, তখন যেভাবে তার সাথে থাকা উচিত, জরুরি না যে সব সময় সুরে বাঁশি বাজবে, জরুরি না শুধু ইম্পিটেন্ট হওয়ার কারণে, শারীরিক সক্ষমতা কম থাকার কারণে দাম্পত্য জীবনের সেই সময়টা সেই রকম হবে না, কারণ মেন্টাল স্ট্রেসের কারণেই কিন্তু এই ব্যাপারগুলো ঘটতে থাকে। এটার কারণে পার্টনারকে যদি আপনি সহযোগিতা না করে তাকে আপনি যদি মানসিকভাবে বিপর্যস্ত করে তোলেন, যে বিপর্যস্ত করার জন্য সে নিজেকে, আমি বাংলাতে বলেই বসি, সে নিজেকে নপুংসক ভাবতে শুরু করবে, এটা একটা পুরুষের পৌরুষের জন্য চরম মারাত্মক একটি বিষয়। এবং এটা যদি প্রতিনিয়তে প্রতি মুহূর্তে ওই পুরুষটিকে বুঝিয়ে দেওয়া হয় যে তোমার পৌরুষে প্রবলেম আছে, সে মানুষটির স্বাভাবিকত্ব নষ্ট হতে পারে। হয়তো অ্যাঞ্জেলের পক্ষ থেকে ছোটখাটো কিছু ব্যাপার ঘটেছিল যাতে তাকে সন্দেহ করা যায়, তাকে তার মতো করে টিউনিং করে সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে না আসে, বরং সেই ব্যাপারগুলো ঘন ঘন তার সামনে তুলে ধরার চাইতে হয়তো একবার আপনি সঠিক গেস করছেন যে সে তানিয়ার সাথে যোগাযোগ করছে, বাকি 99 হয়তো আপনি আপনার প্রেডিকশন থেকে চিন্তা করছেন এবং বারবার তাকে ভুল প্রমাণিত করার ওইভাবে বলার চেষ্টা করছেন এবং নিজে থেকে তাকে বেশি করে কাছে টানতে গিয়ে অনেক বেশি দূরে ফেলে দিয়েছেন। এই ব্যাপারগুলো কি হয়েছে তার সাথে? আপনার কি মনে হয়? সত্য কথা বলবেন। আমার এটা মনে হয় যে আমি ওই সময় প্রচন্ড ক্রেজি হয়ে গেছি। এবং আমি যে ইস্যুগুলো বললাম, আমি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম, কথাগুলো সত্যি না মিথ্যা? হ্যাঁ, কথাগুলো সত্য। তাই যদি হয়ে থাকে তাহলে একজন অ্যাঞ্জেলের পক্ষেও পসিবল না আপনার সাথে সঠিক দাম্পত্য জীবন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। এগুলোর জন্য কি আপনার দুঃখ বোধ ভিতরে তৈরি হচ্ছে এখন? আমার এটা অনেকদিন ধরেই মনে হয়। আপনার কি এর জন্য কখনো সরি বলেছেন এই বিষয়গুলোকে চিন্তা করে? আমি অনেকবার সরি বলছি ব্যাপারগুলো নিয়ে, বাট আমার বাদন ফোনে আছে, বাদনকে সামনে রেখে আপনি এই বিষয়টাকে আরেকবার অ্যাকনলেজ করে আমি চলে আসবো বাদনের কাছে। এখন ব্যাপারটা নিয়ে সরি বলছি, একটা সময় আমি ফিল করছি না আমার এটা উচিত হয়নি, আমার এটা ঠিক হয়নি, আমাকে টাইম দিতে পারতাম। বাট ওই সময়টা আমি এত ক্রেজি হয়ে গেছি, মানে ওই মেয়েটাকে নিয়ে আমি টোটালি সিক হয়ে গেছি, মেন কথা যেটা বুঝে। এবং আপনার কথার সাথে বাদনের কথাকে আমি ফেলতে পারছি না। বাদন তাই বলেছিল যে এত বেশি ওইটা নিয়ে চিন্তা করতো যে সে সাইকোর মতো হয়ে গেছে। পুরো মানে ওই ব্যাপারটা নিয়ে আপনি কি বিশ্বাস করছেন এই কথাটা? বাদন বললো যে ওয়ান সাইডেড লাভ ছিল এটা, তানিয়া সাপোর্ট করেনি। না, আমি এটা বিশ্বাস করি না। আপনার এটা মনে হয় না? মনে হয় যে ওদের মধ্যে রিলেশনশিপ আমি ছিল। এরকম কিছু পাইছি যার কারণে আমার মনে হয় এমন কিছু পাওয়া বলতে কি ওই যে একসাথে দুজনকে কথা বলতে দেখেন, এর চাইতে বেশি কিছু? না, আমি বাদনের কাছ থেকে শুনছি যে বাদনের যখন একটা বার্থডে ছিল, বার্থডে দিন আমরা সারা রাত কথা বলতাম, তো ওই দিন ওকে আমি ফোন করছি। আপনি ডিটেইলস দেন, আমরা শুধু শুনবো কিছু কি দেখেছেন আপনি। আমি ফোন করলাম, ওর সাথে আমি সারা রাত কথা বলবো, প্রিপারেশন নিয়ে আমার সাথে খুব রাত বিহেভ করে, তো মানে ফোন রেখে দিলাম, সারা রাত কাঁদলাম। পরে আমি জানতে পারি যে ওই দিন সারা রাত ওই মেয়েটার সাথে কথা বলতে, ওই মেয়েটা ওকে প্রপোজ করছে। মেয়েটা প্রপোজ করছে মানে এটাই কথাবার্তাগুলো বলছে যে হচ্ছে আমি একজনকে খুব পছন্দ করি। এগুলো কে বলেছে? ওই মেয়ে বাদন বলছে আমাকে, বাদন আবার নিজে থেকে নিজে থেকে আমাকে বলছে। আমি এটা কিছু কথা বলছি। আমি আপনার কাছে এখনই আসবো বাদন। না, আমার যেটা খুব যমুনাকে চুপ করে দেওয়া আছে, কারণটা হচ্ছে যে এখানে আরেকজনের লাইফ নিয়ে কথা বলা হচ্ছে যে শুধুমাত্র এখানে ইনক্লুডেড না, তার লাইফ আছে সেটা হ্যাম্পার হতে পারে। আমি চাই না আমাদের দুজনের কারণে অন্য একজনের লাইফ হ্যাম্পার হোক। আমি এখন যে কথাগুলো বলতে এক যাচ্ছি, সেকেন্ড, আপনার কাছে আসছি আমি বাদন, এখনই আসছি। ওই যে কথাগুলো বলতে চাচ্ছি আমি সেগুলো চাচ্ছি ওই জন্য না বলি, কারণ ওগুলো লাইফ আমাদের দুজনের লাইফ না, আরেকজন। আপনার কাছে আমি আসছি এখনই। এখন মনার কাছ থেকে আমার যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেগুলো আমার শোনা শেষ। আমি যেটা মনার কাছ থেকে জানতে চেয়েছিলাম, মনার স্বীকারও